সৎ মা তাকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিল। সিনথিয়ার নিজের জন্মদাতা পিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো সেটা। সিনথিয়ার হয়ে একটা কথা পর্যন্ত বলল না, একবারও ভাবলো না এই মাঝরাতে সিনথিয়া কোথায় যাবে। সিনথিয়া, যার পুরো নাম সিনথিয়া আক্তার, সবেমাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে। সিনথিয়া যখন ক্লাস 10-এ পড়ে তখন সিনথিয়ার মায়ের মৃত্যু হয়। বছর ঘুরতে না ঘুরতে তার বাবা আবার দ্বিতীয় বিয়ে করে। তখন থেকেই সিনথিয়ার সাজানো গোছানো জীবনটা নষ্ট হয়ে যায়। সিনথিয়া অন্ধকার রাস্তায় হেঁটে চলেছে আর ভাবছে আজ সারাটা দিন তার সাথে কি হলো। আজ রোজকার দিনের মতো ভার্সিটি থেকে বেরোনো মাত্রই সিনথিয়ার সৎমা তাকে বলেছিল যেন রান্না বান্না সব করে নেয়, কিন্তু সিনথিয়ার শরীরটা কিছু একটা খারাপ থাকায় সে ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়তেই রাজ্যে ঘুম এসে তার চোখে হানা দেয়। স্বপ্নের কথা যে অবাধ্য হয়েছিল সিনথিয়া, এটা সে মেনে নিতে পারেনি। তাই নিজের দামি গহনা সিনথিয়ার ব্যাগে লুকিয়ে রাখে। সিনথিয়ার বাবা রাতে বাড়িতে ফেরা মাত্রই নিজের গহনা হারিয়ে যাওয়ার নাটক করে। তার নাকি সন্দেহ সিনথিয়ার ওপর। মাঝরাতে দরজা ধাক্কানোর শব্দে সিনথিয়া যখন উঠে দরজা খোলে, সাথে সাথে সৎমা ও বাবা মিলে সিনথিয়ার ঘরে ঢুকে পড়ে। তাকে কিছু না বলে দুজনা মিলে তার ঘর তল্লাশি চালানো শুরু করে। সিনথিয়া কিছু বুঝতে পারছিল না। সিনথিয়ার সৎমা ব্যাগের মধ্যে চেক করে বলে, এই দেখ, পেয়ে গেছি আমার গয়না। সাথে সাথে সিনথিয়ার নিজের জন্মদাতা পিতা কোনো কিছু বিচার না করে ঠাস করে তার গালে থাপ্পড় মেরে দিল। সিনথিয়া হতবাক নয়নে তাকিয়ে থাকলো। সিনথিয়ার সৎমা তার এবং তার মায়ের নামে একের পর এক কুকথা বলতে লাগলো। এসব পরেও শান্ত হলো না তারা। সিনথিয়ার সৎমা তাকে হিড়হিড় করে টানতে টানতে বাড়ি থেকে বের করে দিল। এসব কথা ভেবে নিজের চোখের জল বেরিয়ে পড়ে। এক বিন্দু অশ্রু মুছে নিল সিনথিয়া। নিজের ভাগ্যকে তো বরণ করেই নিতে হবে। আচমকা কেউ পেছন থেকে সিনথিয়ার নাম ধরে ডাকলো, সিনথিয়া। সিনথিয়া পেছন ঘুরে তাকালো। তাকে যে ডেকেছে সে আর কেউ নয়, তাদের পাড়ার বকাটে ছেলে রাজীব। ছেলেটা অনেক দিন থেকে সিনথিয়াকে বিরক্ত করে। আজ এই মাঝরাতে তাকে একা পেয়ে হয়তো কোনো কুবুদ্ধি এসেছে তার মাথায়। এমনটাই ভাবতেই সিনথিয়া সারা শরীর শীতল হয়ে আসে। সে একবারে ভাবলো দৌড়ে পালাবে, কিন্তু পালানোর আগে রাজীব সিনথিয়ার সামনে এসে দাঁড়ালো। ভয়ে সিনথিয়ার মাথা কাজ করা বন্ধ করে দিল। খারাপ চিন্তাভাবনা ঘুরছিল সিনথিয়ার মনের মাঝে। রাজীব সিনথিয়াকে বলল, এত রাতে একা বাইরে কি করছো? জানো না এভাবে বাইরে থাকাটা নিরাপদ নয়? সিনথিয়া বেশ অবাক হয়ে গেল রাজীবের কথা শুনে। যে ছেলেকে সিনথিয়া বিপদ মনে করে সেই কিনা সিনথিয়ার নিরাপত্তার কথা ভাবছে। সিনথিয়ার এই নিয়ে কোনো কিছুই ভাবলো না। বরাবরের মতো রাজীবকে এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু রাজীব সেই সুযোগ দিল না। সিনথিয়ার সামনে এগোনোর চেষ্টা করতেই তার হাত টেনে ধরলো। সিনথিয়া কিছু বলবে তার আগে সিনথিয়ার উদ্দেশ্যে বলল, আমার কথার উত্তর না দাও, ঠিক আছে? কিন্তু এত রাতে বাইরে থেকে নিজের বিপদ বাড়িও না। চলো আমার সাথে সিনথিয়া, তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি। সিনথিয়া নির্লিপ্ত কণ্ঠে বলল, আমি আর ওই বাড়িতে ফিরবো না। কেন ফিরবে না? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। বুঝতে পেরেছি, তোমার সৎমা আবার তোমাকে কিছু বলেছে, তাই না? চলো বলছি আমার সাথে, আমি ওই মহিলাকে শায়েস্তা করে তবেই ছাড়বো। রাজীব সিনথিয়ার হাতটা শক্ত করে ধরল। সিনথিয়া হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, আপনাকে আমার ব্যাপারে এত ভাবতে হবে না। রাজীব এতক্ষণ শান্ত থাকলেও এবার চুপ থাকলো না। সিনথিয়াকে ধমক দিয়ে বলল, তুমি দেখছি ভালো কথা শোনার মেয়ে না। এতক্ষণ ভদ্র ভাষায় বলছি, তাই কাজে দেয়নি। যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু এবার তোমাকে কোলে করে তুলে নিয়ে যাব। রাজীব যেমন মানুষ তাতে এই কাজ করাটা তার পক্ষে খুব স্বাভাবিক। তাই সিনথিয়াও আর আপত্তি করলো না। রাজীবের হাত ধরে চুপচাপ এগিয়ে যেতে লাগলো। রাজীব সিনথিয়ার বাড়ি এসে সামনে চিৎকার করে বলতে লাগলো, মিসেস লুবনা, বেরিয়ে আসুন বলছি। মাঝাতে এত চিৎকার শুনে সিনথিয়ার বাবা সিয়ালুল হক ও সৎমা লুবানা আক্তার বেরিয়ে আসেন। লুবানা আক্তার সিনথিয়াকে দেখে মুখ বিকৃতি করে বলেন, তোর লজ্জা শরম কিছু নেই তাই না? এত অপমান করে বের করে দিলাম, তবুও নাচতে নাচতে চলে এলি। সিনথিয়া কোনো প্রতিবাদ করলো না। সিনথিয়ার এইভাবে চুপ থাকাটা পছন্দ হলো না রাজীবের। রাজীব সিনথিয়ার হাতটা শক্ত করে ধরে বলল, চুপ করে থাকলেই সবকিছুর সমাধান হয় না সিনথিয়া। এই পৃথিবীতে এখন আর যে সয় সে রয় দিন নেই। এখন জোর যার মূল্যক তার। তাই নিজের ভালো চাইলে চুপ না থেকে কিছু বলো। তোমাকে নিজের বাবার বাড়ি থেকে বের করে দেওয়ার এই মহিলা কে? নিজের মেয়ের হয়ে কোনো কথা না বললেও স্ত্রীর নামে এমন কথা শুনে চুপ থাকলেন না সিয়ালুল হক। রাজীবকে কিছু বিচ্ছির গালি দিয়ে বললেন,
মাস্তান একটা, যার মা বাবার কোনো ঠিক নেই, অনাথ আশ্রমে মানুষ, সে আমার স্ত্রীকে এভাবে বলে? শোনো, এটা আমার বাড়ি, আর আমার বাড়িতে কে থাকবে কে থাকবে না সে সিদ্ধান্ত নেব আমি। আমার বাড়িতে কোনো চোরের জায়গা নেই। নিজের জন্মদাতার মুখে এমন কথা শোনা মাত্র ও প্রস্তুত ছিল না সিনথিয়া। অজান্তে চোখ বেয়ে নোনা জলের স্রোত নেমে আসে। রাজীব সে লক্ষ্য করে নিজের হাতে সিনথিয়ার চোখের পানি মুছে দিয়ে বলে, যাদের কাছে তোমার চোখের জলের কোনো মূল্য নেই তাদের জন্য এটা খরচ করো না। রাজীব চোখ মুখ শক্ত করে সিয়াউল হককে উদ্দেশ্য করে বলে, আপনার মতো কাপুরুষ আমি খুব কমই দেখেছি। কি বললেন একটু আগে? আমি অনাথ? হ্যাঁ, আমি অনাথ, কিন্তু আপনার মতো অমানুষ নই। শুনেছিলাম আপনার প্রথম স্ত্রী বেঁচে থাকাকালীন আপনি এই মহিলার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন। এটা জানতে পেরেই তো আপনার প্রথম স্ত্রী হার্ট অ্যাটাক করে মারা যায়। তারপর আপনি এই মহিলাকে নিজের স্ত্রী করে আনেন। যাই হোক, সেসব কথা না হয় বাদ দিলাম। আপনি না একজন উকিল, ন্যায় বিচার করা আপনার দায়িত্ব, অথচ আপনি কিভাবে অন্যায়কে সমর্থন করলেন? আর কি বললেন? চোর? সিনথিয়া চোর হলো কিভাবে? লুবানা আক্তার বলে ওঠেন। হ্যাঁ, ওই মেয়ে একটা চোর, আমার দামি গহনা চুরি করেছে। লুবানা আক্তারের কথা শুনে রাজীব মৃদু হেসে বলে, আপনার মুখে এই কথা মানায় না। সেলিনা আন্টির মৃত্যুর পর তার সব গয়নাগাটি তো আপনিই দখল করে রেখেছেন। আমি কিন্তু সব জানি। আর এখন আপনি সিনথিয়াকেই তার মায়ের গয়না চোর বলছেন? চোর তো আপনি। লুবানা আক্তার রাগে স্বরে বললেন, একটা রাস্তার ছেলে হয়ে তুই আমার চোর বলিস? এত সাহস তোর? সাহসের তো এখনো কিছুই দেখেননি। আমি জীবনে নিজের মাকে দেখিনি, কিন্তু সেলিনা আন্টির থেকে মাতৃত্বের চিহ্ন পেয়েছি। উনি বেঁচে থাকতে আমার সব খোঁজ খবর রাখতেন, আমাকে ছেলের মতো দেখতেন। মৃত্যুর আগে আমার হাত ধরে বলেছিলেন ওনার মেয়ের খেয়াল রাখতে। আমি শুধু তাই করছি। আর সিনথিয়া, তোমাকেও বলছি, তুমি আমাকে যতই ভুল বোঝো, আমি কখনো তোমার পিছু ছাড়ছি না। কেন জানো? এর কারণ শুধু এটা নয় যে আমি তোমাকে ভালোবাসি, আরও বড় কারণ হলো তুমি সেলিনা আন্টির মেয়ে। তাই তুমি না চাইলেও আমি তোমার খেয়াল রাখতে বাধ্য। কথাটা বলে সিনথিয়ার হাত ধরে জোর করে বাড়ির ভিতরে ঢুকে গেল রাজীব। সিয়ালুল হক ও লুবানা আক্তার চেষ্টা করেও আটকাতে পারলেন না। সিনথিয়াকে তার বাড়িতে নিয়ে আসলো রাজীব। সিনথিয়াকে সোজা পৌঁছে দিল তার রুমের দিকে। সিনথিয়া খুব ভয় হতে লাগলো, যদি আবার তারা সিনথিয়াকে বাড়ি থেকে বের করে দেয়। এই নিয়ে সিনথিয়ার যত চিন্তা। রাজীব বুঝলো সিনথিয়ার মনের কথা, তাই সিনথিয়াকে আশ্বাস দিয়ে বলল, তুমি একদম ভয় পাবে না। ওরা কেউ তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারবে না। কেউ তোমাকে কিছু বললে তুমি সেটা আমাকে এসে বলবে। নিজে তো প্রতিবাদ করা শেখো নেই, তাই আমাকে তোমার হয়ে কথা বলতে হয়। সিনথিয়া এই মুহূর্তে কি বলা উচিত সেটা সে ভেবে পেল না। রাজীব তাকে খোঁটা দিয়ে বললেও খুব একটা ভুল বলেনি সে কথাটা। আসলে সিনথিয়ার একটুও প্রতিবাদ করে না, তাই তো তার সৎ মা এবং বাবা এত বেশি সাহস পেয়েছে। রাজীব বাড়ি থেকে বের হয়ে যেতে লাগলো। সিনথিয়া ভাবলো একবার সে ধন্যবাদ বলবে, কিন্তু বলল না। কেন যদি এই রাজীব ছেলেটাকে তার একদম ভালো লাগে না। যদিও ছেলেটি সিনথিয়ার মা সেলিনার অনেক প্রিয় ছিল। সিনথিয়া তার মায়ের কাছে শুনেছিল 18 বছর পার হওয়ার পর অনাথ আশ্রম থেকে রাজীবকে বের করে দেওয়া হয়েছিল। তখন রাজীব কি করবে না করবে সেটা বুঝতে পারছিল না। পেটের খাবার জোগাতে বাড়িতে চুরি ডাকাতি করে। তবে একদিন মিসেস সেলিনা যখন রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যায়, তখন এই রাজীব তাকে উদ্ধার করে এনেছিল। তখন থেকে তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক হয়েছে। মিসেস সেলিনা বেঁচে থাকতে রাজীবকে অনেক সাহায্য ও সহযোগিতা করেছে। তার সাহায্যে রাজীব এই এলাকায় একটি মুদি দোকান দিয়েছে। তবে রাজীবের স্বভাব এখনো বদলায়নি, আগের মতো বকাটেই রয়ে গেছে। সবসময় মারামারি তাকে পাওয়া যায়। যদিও অহেতুক ঝামেলা সে করে না, কোনো অন্যায় দেখলে তার প্রতিবাদ করে। সিনথিয়া ছোট থেকেই শান্তিতে বিশ্বাসী, কারোর সাথে ঝামেলায় জড়াতে চায় না কখনো। সিনথিয়া বিশ্বাস চুপ থাকলেই সবকিছু সমাধান হয়ে যায়। প্রতিবাদ করে কোনো লাভ হয় না, বরং কথায় কথা বাড়ে। শান্তিপ্রিয় সিনথিয়া তার বরাবরের নিজের এই স্বভাবের জন্য অনেক সমস্যার মুখোমুখি হয়েছে, তবুও নিজেকে বদলানোর চেষ্টা করেনি। নিজের শান্তিপ্রিয় স্বভাবের কারণে নিজের বিপরীতমুখী এই স্বভাবের রাজীবকে তার সহ্য হয় না।
তার উপর যখন থেকে জানতে পেরেছে রাজীব তাকে পছন্দ করে তখন তো আরো দূরে দূরে থাকে। যদিও রাজীব কখনো সিনথিয়া থেকে জোর করে ভালোবাসা আদায় করে নিতে চায়নি, শুধু সিনথিয়ার ব্যাপারে অনেক বেশি নাক গলায়, যা সিনথিয়ার একদম পছন্দ নয়। এসব কথা ভাবতে ভাবতে নিজের রুমে চলে আসে সিনথিয়া। লুবানা আক্তার সোফায় বসে বসে আগে ফুঁসছেন, সিয়ারুল হক তার পাশে বসে আছেন। লুবানা আক্তার বেশ রাগী গলায় বললেন, তোমার সামনে একটা বাইরের ছেলে আমার সাথে এত খারাপ ব্যবহার করার সাহস পায় কোথায়? আমি তো তোমার হয়ে কথা বললাম। এসব বলে লাভ নেই। আমি তোমার ওই মেয়েকে আর সহ্য করতে পারছি না, ওকে তাড়াতাড়ি বের করে দাও। আমি তো এটাই বুঝতে পারি না তুমি ওকে সহ্য করতে পারো না কেন? আমাদের তো কোনো সন্তান নেই। তোমাকে আমি আগেও বলেছিলাম আমি কখনো মা হতে পারবো না, এটা জেনেও তো তুমি আমাকে ভালোবেসেছো। সিয়ারুল হক মনে মনে বললেন, তখন কি আর জানতাম আমাদের সম্পর্কের কথা সেলিনা এভাবে জেনে যাবে আর তোমাকেই বিয়ে করতে হবে? লুবানা আক্তার বলল, ওই মেয়েকে দেখলেই আমার তোমার প্রথম স্ত্রীর কথা মনে পড়ে, তাই ওকে আমি সহ্য করতে পারি না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওকে বিয়ে দিয়ে দাও। যা বুঝলাম ওই রাজীব ছেলেটা থাকতে এমনি এমনি ওকে বিদায় করা যাবে না, বিয়ে দিলে তো আর কিছু করতে পারবে না। আচ্ছা দেখছি কিভাবে কি করা যায়। রাজীব নিজে বাসায় আছে। সিনথিয়াদের মহল্লাতে একটি বাসা ভাড়া নিয়ে থাকে রাজীব। খুব একটা ছোট্ট ঘর। এই ঘরে জীবন সাজিয়ে নিয়েছে রাজীব। বাসায় এসে বিছানায় শুয়ে সিনথিয়ার ছবি দেখছিল রাজীব আর ভাবছিল, তোমাকে কিভাবে বোঝাবো কত ভালোবাসি তোমায়, আবার ভালোবাসা কি তুমি কখনো বুঝবে না? রাজীবের মনে পড়ে যায় এক ঝড় বৃষ্টি দিনে প্রথম সেদিন সে সিনথিয়াকে দেখেছিল। সিনথিয়া তখন স্কুলে পড়তো। প্রথম দেখাতে রাজীবের মনে দাগ কেটে যায়। রাজীব আজও ভুলতে পারেনি সেই বৃষ্টি ভেজা সিনথিয়াকে। সেই থেকে সিনথিয়ার রাজত্ব করছে তার মনে। রাজীব কখনো চায় না জোরপূর্বক সিনথিয়াকে আদায় করে নিতে, বরং চাই সিনথিয়া যেন নিজে থেকে কাছে এসে তাকে ধরা দেয়। সিনথিয়ার জন্য তার যে অনুভূতি, সেই একই রকম অনুভূতি জন্মাক রাজীবের মনে। রাজীব জানে না কখনো তার এই চাওয়া পূর্ণ হবে কিনা, তবে সে খুব করে আল্লাহর কাছে চাই আল্লাহ যেন তার এই ইচ্ছাটা পূরণ করে। সিনথিয়া ভোরে ঘুম থেকে উঠে সর্বপ্রথম ফজরের নামাজ আদায় করে নিল। গতকালকে ঘটনার পর সিনথিয়া আজ আর কোনো ঝুঁকি নিতে চায় না, তাই নামাজ আদায় করে বাড়ির সব কাজ করা শুরু করে দিল। বাড়ির ঝাড়ু দেওয়া শেষ করে রান্নাঘরে চলে গেল। রুবানা আক্তার সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন। রান্নাঘরে এসে সিনথিয়াকে দেখে মুখ বাঁকিয়ে বললেন, আর ঢং করতে হবে না মহারানী, তুই কেমন কাল বুঝে গেছি। খুব তো নাগর ছুটিয়েছিস, বাড়ি এসে আমাকে অপমান করেছে। কথাগুলো শুনে সিনথিয়ার গা গুলিয়ে আসে। কারো চিন্তা ভাবনা এতটা নিজ কিভাবে হতে পারে সেটা ভেবে পায় না সিনথিয়া। আজ তার খুব করে ইচ্ছা করছে প্রতিবাদ করার, কিন্তু তখনও তার মনে পড়ে যায় গতকাল রাতের ঘটনা। এখন কিছু বললে যদি লুবানা আক্তার আবার তাকে বাড়ি থেকে বের করে দেয়, তাহলে কোথায় যাবে সিনথিয়া? তার তিন কুলে কেউ নেই। সিনথিয়ার মা তার পরিবারের অমতে সিয়াউল হককে বিয়ে করেছিলেন। তখন পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল সেলিনার। তাই নিজের মামা বাড়ির সাথে কোনো যোগাযোগ নেই সিনথিয়ার। বাকি হলো বাবার পরিবার। জিয়াউল হকের দুই বোন বিদেশে থাকে, সেখানে যাওয়াও সম্ভব না সিনথিয়ার কাছে। তাই নিজেই এই অসহায়তার জন্য চুপ থাকাটাই ঠিক মনে করে সিনথিয়া। রান্নাবান্না শেষ করতে অনেক সময় পেরিয়ে যায়। সিয়াউল হক ও লুবানা আক্তার ব্রেকফাস্ট টেবিলে বসে আছে। সিনথিয়া তাড়াহুড়ো করে খাবার আনতে গিয়ে হাত থেকে সেগুলো পড়ে যায়। লুবানা আক্তার রেগে গিয়ে বললেন, দেখলে তো নিজের মেয়ের কাণ্ড, এমনি তো ওকে বাড়ি থেকে বের করে দিতে চাই না। সিনথিয়া ভয় পেয়ে গেল। ইজাউল হক বলে উঠলেন, আমার চেনা জানা একটা ছেলে আছে, ছেলেটা নতুন নতুন উকিল হয়েছে, ভাবছি ওর সাথে সিনথিয়ার বিয়ের ব্যাপারে কথা বলবো। লুবানা আক্তার ভাবলেশীনভাবে বললেন, উকিল হোক আর মুচি হোক, যাকে পাও ধরে বিয়ে করিয়ে দাও। এই মেয়ে বিদায় হলেই আমার হয়। সিনথিয়ার মনে আঘাত লাগলো কথাগুলো শুনে। তাকে যে লুবানা আক্তার কতটা বোঝা মনে করে সেটা উপলব্ধি করতে পারছে সিনথিয়া। শুধু লুবানা আক্তার কেন, সিনথিয়ার বাবাও তো তাকে বোঝা মনে করে। অথচ সিনথিয়ার মা বেঁচে থাকতে সবকিছু কতটা ভিন্ন ছিল। বাবা মার রাজকন্যা ছিল সিনথিয়া। এই কয়েক বছরে চোখের নিমেষে সব বদলে গেছে। সিনথিয়ার চোখের সামনে তার বাবা কতটা বদলে গেল। আর নিজেকে সামলাতে পারছিল না সিনথিয়া। বাড়ি থেকে বেরিয়ে এলো। ভার্সিটি সময় প্রায় হয়ে এসেছে, তাই দ্রুত পায়ে চলতে লাগলো।
টাকা না থাকায় 30 মিনিটের পথ হেঁটে যেতে হয় তাকে। আচমকা রাজীব বাইক নিয়ে এসে থামলো সিনথিয়ার সামনে, বলল, উঠে পড়ো, আমি তোমাকে দ্রুত ভার্সিটি পৌঁছে দেব। আমি একাই। যা বলছি চুপচাপ মেনে নাও। সিনথিয়া কথা না বাড়িয়ে রাজীবের বাইকে উঠে বসলো। রাজীব বলল, আমাকে শক্ত করে ধরো, আমি কিন্তু খুব দ্রুত চালাই। সিনথিয়া রাজীবকে বেশ শক্ত করে ধরলো। রাজীব ভীষণ খুশি হলো। খুশি মনে বাইক চালানো শুরু করলো। তার মনে এখন একটি গানই বাজছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। রাজীব নিজে বাইকে করে সিনথিয়াকে তার ভার্সিটির সামনে এসে নামিয়ে দিল। তারপর চলে গেল নিজের মতো। সিনথিয়া সামান্য ধন্যবাদটুকু দেওয়ার সময় পেল না। সিনথিয়া ভাবলো আজ অব্দি রাজীব তাকে কতবার সাহায্য করেছে, কিন্তু সে কখনো তাকে ধন্যবাদ বলতে পারেনি, কখনো বলতে চায়নি, কখনো বলার আগেই রাজীব চলে গেছে। এইসব ভেবেই সামান্য হাসি সিনথিয়া। রাজীব এমন একটা মানুষ যাকে সে ঘৃণা করতেও পারে না, আবার ভালোবাসতেও পারে না। এইসব নিয়ে ভাবনা চিন্তা করতে করতে ভার্সিটিতে ঢুকলো সিনথিয়া। সাথে সাথে কয়েকজন মেয়ে এসে তাকে ঘিরে ধরলো। সিনথিয়া ব্যাপারটা বুঝতে পারলো না কিছুই। একজন মেয়ে সিনথিয়াকে উদ্দেশ্য করে বলল, তুমি সেই মেয়ে না যে গতকাল আহিয়ান চৌধুরী অভিকে থাপ্পড় দিয়েছিলে? আর একজন বলল, হ্যাঁ, এই মেয়েটাই তো। ভিডিওতে তো এই সালোয়ার কামিজ দেখা গেছে, তার মানে এই সেই মেয়ে যে অভিকে থাপ্পড় দিয়েছিল। একে তো আজ আমি। মেয়েগুলোর কথা বিন্দু মাত্র কিছু বুঝতে পারলো না সিনথিয়া। যতটুকু বুঝলো এখানে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, কারণ সে তো কাউকে থাপ্পড় মারেনি। থাপ্পড় তো দূরের কথা, আজ অব্দি কারোর মুখের সামনে উঁচু গলায় কথা বলে গিয়েছে কিনা সন্দেহ। সেই মেয়ে ওপর কিনা এমন অভিযোগ আনা হচ্ছে। সিনথিয়া মেয়েগুলোকে উদ্দেশ্য করে বলল, আপনারা আমায় ভুল বুঝছেন, আমি কাউকে থাপ্পড় দেইনি। ধরা পড়ে গেলে এমন মিথ্যা সবাই বলে। এখন এসব নাটক করে কোনো লাভ হবে না। চলো সবাই এই মেয়েটাকে নিয়ে অভির কাছে নিয়ে যায়। অভি বিচার করুক এই মেয়েটা। সিনথিয়া কিছু বলার সুযোগ না দিয়ে মেয়েগুলো টানতে টানতে নিয়ে যাচ্ছিল। সিনথিয়া এতগুলো মেয়ের সাথে গায়ের জোরে পারল না, তাই কিছু করতে পারছিল না। মেয়েগুলো সিনথিয়াকে ভার্সিটির পেছনের দিকে নিয়ে গেল। সেখানে একটি কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আছে একটি ছেলে। তার পরনে কালো শার্ট ও প্যান্ট, তবে তার গায়ের রং অনেক ফর্সা। মেয়েগুলো সিনথিয়াকে যখন ছেলেটির সামনে নিয়ে গেল, তখন সেই ছেলেটি নিজের কালো চশমা খুলল। মেয়েগুলোর মধ্যে একজন বলল, এই সেই মেয়ে যে গতকাল আপনাকে থাপ্পড় মেরেছিল। সিনথিয়া বুঝলো এই ছেলেটি হয়তো সেই অভি, যাকে থাপ্পড় মারার অভিযোগে সিনথিয়াকে এখানে নিয়ে আসা হয়েছে। অভি সিনথিয়াকে ভালো করে পরখ করে নিল, তারপর মৃদু স্বরে বলল, কালো জিনিস বরাবরই আমার পছন্দ, কিন্তু এই কালো মেয়েটিকে আমার ভালো লাগলো না। আমাকে থাপ্পড় মারে এত দুঃসাহস! এক নিঃশেষে কথাগুলো বলে কোনো কিছু বিবেচনা না করে সজোরে থাপ্পড় বসিয়ে দিল সিনথিয়ার গালে। সিনথিয়ার সবার সামনে এমন অপমানিত হয়েও প্রতিবাদ করার সাহস পেল না। মেয়েটি যে বরাবরই এমন, তবে ন্যাকা কান্না করলো না। সে শুধু নির্বাক চাউনিতে চেয়ে রইল অভিনামের অতি সুদর্শন ছেলেটির দিকে। মনে মনে ভাবল, লোকটা দেখতে যত সুন্দর, এর মন ঠিক ততটাই কুৎসিত। ভিড়ের মাঝে আচমকা একটি ছেলে আরেকটি মেয়েকে নিয়ে আসলো। ছেলেটিকে দেখে অভি বলল, মিরাজ, তুই এসে গেছিস। দেখ, এই সেই মেয়ে যে গতকাল আমাকে থাপ্পড় দিয়েছিল। আজ আমি রিভেঞ্জ নিয়ে নিলাম। মিরাজ নামের ছেলেটা ভরকালো, তার জোড়া ভুঁড়ি যুগল কুকচে গেল। সে হতবাক নয়নে তাকিয়ে বলল, এসব কি বলছিস তুই? কোন মেয়ের ওপর রিজিক নিলি? এই দেখ, আমি এই মেয়েটাকে সাথে করে নিয়ে এসেছি যে তোকে থাপ্পড় মেরেছিল। মনে নেই কয়েকদিন আগে এই মেয়েটা তোকে প্রপোজ করেছিল, তুই রিজেক্ট করে দিয়েছিলি। তার প্রতিশোধ নেওয়ার জন্য মুখে মাস্ক পরে তোকে থাপ্পড় মেরে পালিয়ে গিয়েছিল। কিন্তু ও জানে না মিরাজের চোখকে ফাঁকি দেওয়া এত ইজি নয়। মিরাজের কথা শুনে সবার মুখ থতমত হয়ে গেল। সিনথিয়া সাহস করে এবার বলল, আমাকে যদি যথেষ্ট অপমান করা হয়ে থাকে তাহলে আমি আসি। বরাবর ঝামেলা থেকে দূরত্ব বজায় রেখে চলতে পছন্দ করে সিনথিয়া, তাই নিজের প্রতি হয় এই অন্যায় কোনো প্রতিবাদ না করায় তার মন চাইল না। কি হবে প্রতিবাদ করে? সে তো দিন শেষে এসব নিয়ে ঝামেলায় পারবে। বাড়িতে সৎমা আর বাবার অত্যাচার থাকে, ভার্সিটিতে এসে একটু শান্তি পাই। এখন যদি সেই শান্তিটাও না থাকে, তাহলে তার জীবন দুর্বিষহ হয়ে উঠবে। মিরাজ নামের ছেলেটি আবার বলল, আমি যদি কোনো ভুল না করে থাকি তাহলে অভি, তুই বোধহয় মেয়েটাকে সন্দেহ করে তাকে শাস্তি দিয়েছিস। বাট এটা তো ঠিক হয়নি। মেয়েটা তো ইনোসেন্ট ছিল।
তোর ওকে সরি বলা উচিত। অভি অহংকারী ভাব নিয়ে বলল, আমি কাউকে সরি বলি না। ভুল তো হতেই পারে, প্রয়োজনে সেই ভুলের জন্য আমি ক্ষতিপূরণও দেব। কথাটা বলে নিজের পকেট থেকে 10,000 টাকা বের করে সিনথিয়ার হাতে ধরিয়ে বলে, নিন আপনার ক্ষতিপূরণ। আশা করি একটা থাপ্পড়ের বদলে এটা যথেষ্টই আছে। সিনথিয়া টাকাটা নিল না, প্রতিবাদও করলো না। তার আত্মসম্মান বোধ তো আর গণ্য নয়, তাই টাকাটা না নিয়েই চলে গেল নিজের ক্লাসরুমে। অভি সকলের উদ্দেশ্যে বলল, আমাকে কি মেয়েটা অ্যাটিটিউড দেখিয়ে গেল? হোয়াট এভার, ওকে নিয়ে পরে ভাবা যাবে। আগে এই মেয়েটার ব্যবস্থা করি। আমাকে আহিয়ান চৌধুরী অভিকে থাপ্পড় মারা, আর তোমাদেরকেও শাস্তি পেতে হবে ভুল মানুষকে নিয়ে আসার জন্য। জাস্ট ওয়েট। যে মেয়েগুলো সিনথিয়াকে ধরে এনেছিল তাদের দিকে ইশারা করে সিনথিয়ার ক্লাসে এসে নিজের মতো একটি সিটে বসে পড়ে। এই ভার্সিটিতে তাই তেমন কোনো বন্ধু নেই, কারোর সাথে সহজে মিশতে পারে না সিনথিয়া। ছোটবেলা থেকেই এমন সে, নিজেকে নিজেই ভাবে সব সময়, কারোর সাথে বেশি কথা বলে না। সিনথিয়া ছোট থেকেই তেমন কোনো ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ছিল না। আজ ক্লাসে সিনথিয়া একেবারে শেষের দিকে ডেস্কে বসেছে। এমনিতেও সে সামনেই বসে, তবে আজ যা কাণ্ড হলো তাই আর আসতে দেরি হয়ে গেছে, যার ফলে সামনের ডেস্কে গুলো সব ভর্তি হয়ে গেছে। অজ্ঞাতা সিনথিয়াকে বাধ্য হয়ে পেছনের দিকে বসতে হলো। ক্লাসে লেকচার প্রবেশ করেছে। সিনথিয়া ক্লাসে মনোযোগ দিল। ক্লাস শুরুর ঠিক 5 মিনিট পর একটি মেয়ে দৌড়াতে দৌড়াতে ক্লাসরুমের সামনে এসে বলল, মে আই কাম ইন স্যার? লেকচারার বিরক্ত হয়ে ঘড়ির দিকে তাকালো, খানিকটা রাগী গলায় বললেন, ক্লাস শুরু হয়েছে 5 মিনিট আগে, এত লেট হলে চলবে? তাড়াতাড়ি আসার চেষ্টা করবে, নেক্সট টাইম থেকে যেন দেরি না হয়। মেয়েটি মাথা নেড়ে সম্মতি জানালো। লেকচারের অনুমতি পেয়ে ভেতরে আসলো। কোনো সিট ফাঁকা না পেয়ে সিনথিয়ার পাশে এসে বসলো মেয়েটি। সিনথিয়া এক পলক তাকালো মেয়েটির দিকে, তাকে কেমন যেন খুশি খুশি লাগছে। সিনথিয়া ভুরু কুঁকচালো, এক্ষুনি লেকচারে বকা খেলো আর এখন খুশি দেখাচ্ছে। সিনথিয়া বিষয়ে কিছু না ভেবে পড়ায় মন দিল। একটু পর লেকচারার এর জন্য নোট করতে বলল। তখন মেয়েটি সিনথিয়াকে বলল, আমি আজ পেন আনতে ভুলে গেছি, তোর কাছে এক্সট্রা পেন হবে? অজানা একটি মেয়েকে তুমি ডাকা বলে অস্বস্তি বোধ করলো সিনথিয়া, তবে তার কাছে অতিরিক্ত কলম ছিল তাই দিয়ে দিল। মেয়েটার দিকে কলম বাড়িয়ে দিতে সে মৃদু এসে কলমটি নিয়ে কৃতজ্ঞতার সাথে সিনথিয়াকে বলল, থ্যাঙ্কস। আমি ঝর্ণা, তোমার নাম কি? সিনথিয়া জোরপূর্বক হেসে বলল, আমার নাম সিনথিয়া আক্তার। নাইস নেম। আচ্ছা, তুমি কি এই ভার্সিটিতে নতুন? আগে তো তোমায় খেয়াল করিনি। সিনথিয়া অবাক হলো না, কারণ ধুলোবালি অ্যালার্জি থাকার জন্য সে রোজ মাস্ক পরে ভার্সিটিতে আসে। কেউ সেভাবে তার চেহারা দেখেনি। আজ তাড়াহুড়ো করে মাস্ক না পরে এসেছে, তবে ক্লাস চলাকালীন কথা বাড়াতে চায় না জন্য বলল, ক্লাস শেষের পর কথা বলি। ক্লাস শেষে সিনথিয়া বেরিয়ে আসে। তার সাথে সদ্য পরিচয় হওয়া ঝর্ণা নামে মেয়েটাও সিনথিয়ার পিছু পিছু চলে আসে। মেয়েটা বড্ড বেশি মিশুক, হয়তো সিনথিয়া কারোর সাথে সহজে মিশতে পারে না জন্য তার অসুস্থ হচ্ছিল। ঝর্ণা সিনথিয়াকে বিভিন্ন প্রশ্ন করে, নিজের সম্পর্কে অনেক কিছু বলে। সিনথিয়া শুধু শ্রোতা হয়ে শুনেছে সব। কথা বলার আগ্রহ তার মধ্যে খুব একটা নেই। ঝর্ণা যেন সেই সব কোনো ভাবান্তরই নেই, সে নিজের মতো বকবক করেই চলেছে। সিনথিয়া ভার্সিটি থেকে বেরিয়ে যাচ্ছিল। ঝর্ণা আচমকা হাত টেনে ধরে বলল, চলে যাচ্ছ কেন? ক্যান্টিনে চলো, কিছু খাই। সিনথিয়া বেশ অপ্রস্তুত হয়ে যায়, কারণ তার কাছে তো টাকা নেই। খুব খিদেও পেয়েছে। ভাই যা পরিস্থিতি দেখলো, আজ খাবার জুটবে বলে মনে হয় না। সিনথিয়া কয়েকটা টিউশন করিয়ে নিজের খরচ চালায়। ভার্সিটি থেকে ফিরেই তাকে টিউশন করাতে যেতে হবে। ক্লান্ত শরীর নিয়ে হাঁটতে পারছে না, কিন্তু এখন বিনা পয়সায় কিছু খেতেও পারবে না। তাই সিনথিয়া ঝর্ণার উদ্দেশ্যে বলল, আমার বাড়িতে খুব জরুরি কাজ আছে, তাই আমার হাতে খুব বেশি সময় নেই, আমাকে যেতে হবে। ঝর্ণা কোনো কথাই যেন শুনলো না। সিনথিয়াকে এক প্রকার জোর করে ক্যান্টিনে নিয়ে গেল। এতপর সিনথিয়াকে নিজের পাশে বসিয়ে দিল। সিনথিয়াকে কিছু বলার সুযোগ না দিয়েই বললে, তুমি আজ থেকে আমার ফ্রেন্ড, আর আমার একটা রুলস আছে, যারা আমার নতুন ফ্রেন্ড হয় আমি ট্রিট দেই, সেই অনুযায়ী আজ তুমি আমার থেকে ট্রিট ডিজার্ভ করো। বলো কি খাবে তুমি? সিনথিয়া না করতে যেও পারল না। জীবনে এমন আন্তরিকতা অনেক দিন থেকে পায় না সিনথিয়া। মায়ের মৃত্যুর পর কেউ এভাবে সিনথিয়া খেয়াল রাখেনি কিংবা তাকে নিয়ে ভাবেনি। তাই ঝর্ণার এমন আন্তরিকতা আবেদন ফেলতে পারল না। সে বলল, আপনি যেহেতু আমায় ট্রিট দেবেন, তাই আপনার যা মন চাই দিন। সিনথিয়ার কথা শুনে ভুরু কুঁকচালো ঝর্ণা। বলল, আপনি আবার কি? আমরা না ফ্রেন্ড? ফ্রেন্ডদের
আমার কে আপনি বলে আমাকে তুমি তুমি করে বলবা, না হলে তোমার সাথে কিন্তু আর কথা বলবো না। সিনথিয়া খানিকটা থতমত খেলো। সামাজিকতা বড্ড অভাব তার মধ্যে, খুব মেপে কথা বলে। তবুও ঝর্ণার মন রাখতে বলল। আচ্ছা তুমি করেই বলবো। ঝর্ণা নিজের পছন্দের খাবার অর্ডার করলো। এতবার দুজনে মিলে খাবার খেলো। ক্যান্টিন থেকে খাওয়া দাওয়া শেষ করে ঝর্ণা ভার্সিটির বাইরে আসলো সিনথিয়াকে নিয়ে। আচমকা সামনে একটি বাইক এসে থামলো। রাজীব এসেছে তার বাইক নিয়ে। সিনথিয়ার সামনে এসে তার দিকে হেলমেট বাড়িয়ে দিয়ে বলল, এটা পরে তাড়াতাড়ি উঠে আসো। সিনথিয়া আপত্তি করবে কিনা ভাবছিল, এমন সময় ঝর্ণা তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, এটা কে? তোমার বয়ফ্রেন্ড? বাবা, তোমার বয়ফ্রেন্ডও আছে? সিনথিয়া থতমত খেয়ে বলল, না না তেমনটা নয়। আরে এতে লজ্জা পাওয়ার কিছু নেই, মানুষের তো বয়ফ্রেন্ড থাকতেই পারে, এতে লজ্জার কি আছে? আমার নিজেরও তো বয়ফ্রেন্ড আছে, সে এই ভার্সিটিতেই পড়াশোনা করে। একদিন তোমার সাথে দেখা করিয়ে দেব। এখন তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে যাও, গুড বাই। সিনথিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে ঝর্ণা চলে যায়। সিনথিয়াও বেশ কিছু না ভেবে হেলমেট পরে রাজীবের বাইকে উঠে পড়ে, কারণ সে চেনে রাজীবকে। তাকে হাজার বারণ করেও কোনো লাভ নেই, তাই খামোকা প্যাচাল না জড়ানোই সেও মনে করলো সিনথিয়া। রাজীব সিনথিয়াকে তার বাড়িতে ঠিক সামনে নামিয়ে দিল। সিনথিয়া আজও তাড়াহুড়ো করে রাজীবকে ধন্যবাদ না দিয়ে চলে যাচ্ছিল। তখন পেছন থেকে রাজীব বলে ওঠে, যেচে উপকার করেছি বলে কি সেই জন্য ধন্যবাদটুকুও পাবো না? সিনথিয়া বিব্রত বোধ করে, পিছনে ফিরে রাজীবকে ধন্যবাদ জানায়। রাজীব মৃদু এসে সিনথিয়ার দিকে তাকিয়ে থাকে। খুব একটা সৌন্দর্য নেই এই মেয়ের মধ্যে, গায়ের রংটা বেশ চাপা, চেহারাতেও কোনো লাবণ্য নেই। তবুও রাজীবের কেন জানি এই মেয়েটাকে খুব ভালো লাগে। তবে রাজীব দেখতে যথেষ্ট সুন্দর। সিনথিয়া আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে না, বাড়ির ভেতরে চলে যায়। এতবার রাজীবও প্রস্থান নেয়। বাড়ি প্রবেশ করতে নতুন অশান্তির মুখোমুখি হলো। লোবানা আক্তার ছাদে ছিলেন, সেখান থেকে তিনি দেখছেন রাজীব সিনথিয়াকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেছে। এই নিয়ে অশান্তির সূত্রপাত। লোবানা আক্তার উচ্চস্বরে বলছিলেন, বিহায়া মেয়ে নাগরের সাথে ঢং করতে খুব ভালো লাগে, শুধু কাজের বেলাতেই যত ভুল। সকালে কত দামি প্লেটগুলো ভেঙে দিল। শোন, তোর ঢং আমি বের করছি। তোর বাবার সাথে কথা হয়েছে, যত দ্রুত সম্ভব তোকে বিয়ে দিয়ে বাড়ি থেকে দূর করব। আবার দেখিস যে নাগর ছুটিয়েছিস তার সাথে আবার ভেগে টেগে যাস না। দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বাজে কথা শুনতে খুব খারাপ লাগছিল সিনথিয়ার, তাই সে দৌড়ে নিচে রুমে চলে গেল। প্রতিবাদ করলে যেখানে সমস্যা বাড়ে সেখানে প্রতিবাদ না করায় সেও মনে করে সিনথিয়া। রুমে এসে ফুপিয়ে কাঁদতে থাকে। সেলিনা আক্তার ছবি সামনে দাঁড়িয়ে কান্না ভেজা গলায় বলে, তুমি আমায় কেন ছেড়ে গেলে আম্মু? তুমি যাওয়ার পর যে আমাকে কেউ ভালোবাসে না, আমি আর পারছি না। আমাকে তুমি নিজের সাথে নিয়ে যাচ্ছ না কেন? দুটো টিউশন করিয়ে বাড়ি ফিরে বেশ সময় লেগে যায় সিনথিয়ার। নিজের মুঠোফোন বের করে দেখলো প্রায় সন্ধ্যা 7:30 বাজে। সামনে তার স্টুডেন্টদের অ্যানুয়াল এক্সাম, তাই বেশি বেশি পড়াতে হচ্ছে। এর জন্য অবশ্য অতিরিক্ত বেতনও পাবে। তবে সিনথিয়ার খুব ভয় লাগছিল। রাতের আধারে কয়েকটা গলি তাকে হেঁটে পার করতে হবে। সিনথিয়া দৌড়াদৌড় পড়ে যাচ্ছিল। আচমকা একটি গলির ভেতর কয়েকটা ছেলে ক্যারাম বোর্ড খেলতে দেখতে পাই। সিনথিয়ার বুকে ভয় কাঁপতে থাকে। মনে সাহস সঞ্চয় করে সামনে এগিয়ে যাচ্ছিল সিনথিয়া। সিনথিয়াকে উদ্দেশ্য করে ইতিমধ্যে একটি ছেলে বাজে কথা ছুড়ে দিয়েছে, বলেছে, এত রাতে সিরিয়া যাচ্ছে কোথায়? সিনথিয়া সেসব কথা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছিল। আচমকা একটি ছেলে এসে তার হাত টেনে ধরে। সিনথিয়ার দিকে তাকে বিশ্রী হেসে দিয়ে বলে, এসে যখন পড়েছো আমাদের সাথে কিছু সময় থেকে যাও। ভয়ে স্থির হয়ে গেল সিনথিয়া। লক্ষ্য করলো তার পুরো শরীর কাঁপছে। এইরকম পরিস্থিতি পড়বে জানলে কখনো অতিরিক্ত টিউশন পাতে রাজি হতো না। একে একে অনেকগুলো ছেলে সিনথিয়ার সামনে এলো। তাদের মধ্যে কয়েকজন নাক সিটকে বলল, এই মেয়েটা তো দেখতে একদমই ভালো না, একে দিয়ে কি করব আমরা? তখন সেই ছেলেটি সিনথিয়ার হাত ধরেছিল, সেই বলল, আরে মেয়ে তো মেয়েই হয়, সুন্দরী, কম সুন্দর বলে বড় কথা নয়। নাইমামার থেকে কানামাই ভালো। আজ যখন একে পেয়েছি তখন একে দিয়ে কাজ চালিয়ে নেই। সিনথিয়া এই মুহূর্তে রাজীবের কথা খুব মনে পড়ছিল। রাজীব থাকলে কিছু একটা করতে পারত, সিনথিয়াকে রক্ষার কাজটা বেশ ভালোভাবেই করত। সিনথিয়া একটা সুযোগ পাচ্ছিল পালাবার, কিন্তু ছেলেগুলো এমনভাবে তাকে ঘিরে ধরেছে যে তাদের থেকে পালানো সম্ভব ছিল না। সিনথিয়া আশা ছেড়ে দিল, ভাবলো আজ তার সর্বনাশ আর কেউ আটকাতে পারবে না। এমন সময় পুলিশের গাড়ির সাইরেনে শোনা গেল।
সাথে সাথে ছেলেগুলো ভয়ে সব পালিয়ে গেল। ভাবলো হয়তো পুলিশ এসেছে। সিনথিয়ার কাছে সবটা স্বপ্ন লাগছিল। আজ যে এভাবে রক্ষা পাবে সেটা সে ভাবতেই পারেনি। সে সামনে এগিয়ে গেল, কিন্তু পুলিশের গাড়ি দেখতে পেল না। সিনথিয়া সে বয়স অবাক হলো। সাথে সাথে কেউ তার সামনে থেকে বলল, পুলিশ আসেনি, আমি ফোনের মাধ্যমে পুলিশের গাড়ির সাইরেন শুনিয়েছি। সিনথিয়া একবার দেখাতে তাকে চিনতে পারলো। এটাই সেই ছেলে যে আজ সকালে তাকে ভুল বুঝে থাপ্পড় মেরেছিল। আর এই ছেলেটা কি না এত বড় বিপদ থেকে রক্ষা করলো। সিনথিয়া কোনোরূপ অভিভূত প্রকাশ করছে না। অভি সিনথিয়ার মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমি আজ সকাল থেকেই ভাবছিলাম কিভাবে তোমাকে থাপ্পড় দেওয়ার ক্ষতিপূরণ করব। এখন তো সুযোগ নিজে থেকেই আমার সামনে এসে ধরা দিল। ভাগ্যিস আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম। হোয়াট এভার, আই থিঙ্ক তোমার ক্ষতিপূরণ আমি করে দিয়েছি। কারণ আজ আমি না থাকলে তোমার কি অবস্থা হতো বুঝতেই পারছো। এখন আমি টেনশন মুক্ত। তুমি যাও নিজের মতো, আমি যাই আমার মতো। সিনথিয়া ভীষণ অদ্ভুত লাগলো অভি নামক এই ছেলের কথাবার্তা। এতটা তো একটা মেয়ের বিপদে পড়ে, অভি তো উচিত ছিল সিনথিয়াকে বাড়ি পৌঁছে দেওয়ার। পরোক্ষে নিজে ভাবনার জন্য নিজের ওপর সিনথিয়া করোনা হলো। সে খুব সিনেমাটিক চিন্তা ভাবনা করছে। একমাত্র সিনেমাতে এসব সম্ভব, বাস্তবে তো যে যার স্বার্থ নিয়ে ব্যস্ত। সিনথিয়ার মাথায় এই সময় রাজীবের চিন্তা এলো। রাজীব থাকলে হয়তো এতটা নির্দয় হতো না। বেশ কিছু না ভেবে সামনের দিকে পা বাড়ালো সিনথিয়া। এমন সময় পেছন থেকে অভি বলে উঠল, এই মিস, যাওয়ার আগে আমাকে থ্যাঙ্কস তো দিয়ে যান। সিনথিয়া পেছনে ফিরল, স্বাভাবিকভাবে ধন্যবাদ জানালো। এত পেয়ে চলে যেতে শুরু করলো নিজের মতো। কিছুটা সামনে এগোতেই মেন রোড চলে আসলো। একটা রিক্সাও পেয়ে গেল। রিক্সা করে বাড়ির দিকে রওনা দিল সিনথিয়া। বাড়ির কাছাকাছি পৌঁছে সিনথিয়ার নজর রাজীবের দোকানের সামনে বেশ জটলা বেজেছে। রাজীব নেমে পড়লো রিক্সা থেকে। রাজীবকে এলাকায় কয়েকজন ছেলে ধরে মারছে। সিনথিয়া হকচকে গেল, ব্যাপারটা বোঝার চেষ্টা করলো। আশেপাশে দাঁড়ানো কিছু মানুষের কথোপকথন শুনে যা বুঝলো, রাজীব নাকি এই ছেলেদের চাঁদা দিতে অস্বীকার করেছে, তাই তাদের সাথে ঝামেলা লেগে গেছে। সিনথিয়া কিছু একটা ভেবে পুলিশ স্টেশনে ফোন করলো। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে ঝামেলা থামিয়ে দিল। জটলা পরিষ্কার হলো। রাজীব অনেকটাই আহত ছিল। সিনথিয়া রাজীবের ক্ষত স্থানগুলোতে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। রাজীব কিছু বলতে চাচ্ছিল। সিনথিয়া রাজীবের কথা শোনার প্রয়োজন মনে করে না, তাই ওষুধ লাগানো শেষ হলে বাড়ির দিকে রওনা দেয়। রাজীব উদাসীনী হয়ে নিজের সাথে নিজেই বিড়বিড় করে বলে, তুমি কখনো আমার কথা কি শুনবে না সিনথিয়া? আজ বাড়িতে ফিরে নতুন সমস্যার মুখোমুখি হলো সিনথিয়া। লুবানা আক্তার সিনথিয়াকে বাড়িতে আসে দেখা মাত্র সিনথিয়ার সামনে এসে বললেন, এত দেরি হলো কেন? কোন নাগরের সাথে ছিলি? সিনথিয়া রোজ এসব শুনতে ভালো লাগে না। তার দেওয়ালে পিঠ লেগে গেছে, তাই আজ অবশেষে প্রতিবাদ করে বলল, আপনি আমাকে এভাবে বলতে পারেন না। আমার ব্যাপারে এত খারাপ কথা বলার অধিকার আপনার নেই। তোর সাহস খুব বেড়েছে তাই না? সাপের 5 পা দেখে ফেলেছিস তাই না? দাঁড়া, তোর আব্বু আজ আসুক, তোর একটা ব্যবস্থা করব আমি। সিনথিয়া কিছু না বলে রুমে চলে যায়। লুবানা আক্তার চেঁচামেচি করতে থাকেন। সিনথিয়া বিরক্ত হচ্ছিল এসবের কারণে। তার তো ও মাঝে মাঝে মনে হয় যদি সে সব কিছু ছেড়ে দুনিয়ার কোথাও যেতে পারতো তাহলে হয়তো ভালো হতো, কিন্তু তার যে যাওয়ার কোনো জায়গা নেই। মা বাড়ির ঠিকানা সে জানে না। তার মায়ের জীবনদশা যখন জানতে চাইতো তখন সিনথিয়ার মা সেলিনা আক্তার চুপ থাকতো। বিয়ের পর থেকে নিজের পরিবারের সাথে কোনো রকম যোগাযোগ ছিল না। সিনথিয়ার নানা নাকি সেলিনা আক্তারকে ত্যায্য করে দিয়েছিলেন। এইসব কথা ভেবে গোপনে দীর্ঘশ্বাস ফেলে সিনথিয়া। রাতে আর খাওয়ার কথা ভাবেনি, না খেয়ে ঘুমিয়ে যায় সিনথিয়া। ভোরে ঘুম থেকে উঠে প্রথমে ফজরের নামাজ আদায় করে নেয়। নামাজে তার মনকে প্রশান্তি দেয়। আল্লাহর কাছে নিজের সব দুঃখের কথা বলে সে নিজেকে একটু হালকা করে। কারণ নিজের ইন্ট্রোভার্ট সবের কারণে যে কারোর সাথে সেভাবে কথা বলে না, তাই নিজের সব কথা আল্লাহকে জানায়। ভার্সিটির সময় ঘনিয়ে এলে সিনথিয়া রান্না করে নিজে এর জন্য নুডলস বানিয়ে নেয়। এত বেশি নুডলস খেয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির জন্য। সবে বাড়ি থেকে বের হতে যাবে তখনই পেছন থেকে জিয়ালুক হক ডাক দেয় সিনথিয়াকে। সিনথিয়া তখন বলে, তুমি কিছু বলবে আব্বু? হ্যাঁ বলবোই তো, তোর নাকি বেশি বাড়াবাড়ি চলছে আজকাল। শোন, তোর এখন বয়স হয়েছে, আমি আর তোকে খাওয়াতে পারবো না। আমার একটা ছেলে পছন্দ করা আছে, সে নতুন নতুন উকিল হয়েছে, তাকে তোর ছবি দেখিয়েছি, সে তোকে পছন্দও করছে। আজ তোকে দেখতে আসতে চাইছে, তাড়াতাড়ি ফিরে আসবি। সিনথিয়া মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ। সিনথিয়া কখনো তার বাবার অবাধ্য হয় না। এসব নিয়ে তার আর বেশি ভাবলো না। সিনথিয়া বাড়ি থেকে বেরিয়ে যেতে লুবানা আক্তার খুশিতে গদগদ হয়ে বললেন, তাহলে অবশেষে বিদায় করা যাচ্ছে।
অভি নিজের বাবার সাথে কথা বলছিল। অভির বাবা আব্দুর রহমান অভির সাথে নিজের বোনের ব্যাপারে কথা বলছিলেন। আব্দুর রহমানের বোন তার বাবার অমতে বিয়ে করেছিলেন। ধনী পরিবারের মেয়ে হয়ে এক মধ্যবিত্ত যুবককে বিয়ে করায় সেই বিয়ে মেনে নেয়নি তার বাবা। তবে শুধু এটাই নয়, আর একটা বড় কারণ ছিল, তাদের বাবা জানতো যে ছেলে তার বোনকে বিয়ে করতে চায় তার চরিত্র ভালো না। এই কারণটাই গুরুত্ব ছিল। তখন থেকে তার বাবা তার সাথে কোনো রকম যোগাযোগ নেই। নিজের বোনের কথা স্মরণ করে আব্দুর রহমান বললেন, আজ কতদিন হয়ে গেল ওকে দেখি না, বেঁচে আছে কিনা সেটাও অজানা। আল্লাহ তাআলার কাছে শুধু এতটুকুই চাওয়া, ওর যেন সন্ধান আমি পাই। অভি নিজের বাবাকে আশ্বস্ত দিয়ে বললেন, তুমি কোনো চিন্তা করো না আব্বু, দেখবে আমি ফুপুর খোঁজ এনে দিব তোমায়। আমাকে শুধু কিছু সময় দাও। অভি বাড়ি থেকে বেরিয়ে আসে ভার্সিটির উদ্দেশ্যে। নিজের সব থেকে দামি গাড়িতে করে আজ ভার্সিটিতে এলো। কাকতালীয় ভাবে অভি আজ ভার্সিটিতে আসতে সবার আগে তার সাথে সিনথিয়ার দেখা হলো। সিনথিয়া অভিকে দেখে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলো। অভি সিনথিয়ার পথ আটকে দাঁড়ালো। সিনথিয়াকে আপাতমস্তক পরখ করে বলল, কাল সুস্থভাবে বাড়িতে পৌঁছে গিয়েছিলেন তো? সিনথিয়া অভিকে দেখে মনে মনে বলল, কাল আমাকে একা ছেড়ে দিয়ে আজ এসেছেন খবর নিতে। কিন্তু প্রকাশ্যে বলল, আমি ঠিকভাবেই পৌঁছে গিয়েছিলাম। অভি এবার পথ ছেড়ে দিল। সিনথিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে চলে গেল। ক্লাসে যেতে ঝর্ণা ঘিরে ধরল সিনথিয়াকে, বলল, আগামী সপ্তাহে আমাদের এখানে একটা প্রোগ্রাম আছে, আমি নাচ দিব, তুমিও থাকবে আমার সাথে। সিনথিয়া হাত থেকে গুটিয়ে নেয়, বলল, আমি নাচতে পারি না। এসব শুনবো না, কাল থেকে কিন্তু প্র্যাকটিস করব। সিনথিয়াকে আর কিছু বলার সুযোগ পর্যন্ত দিল না ঝর্ণা। অজ্ঞাতা সিনথিয়াকে রাজি হতে হলো। সিনথিয়া আজ তাড়াতাড়ি বাড়ি ফিরল, কারণ আজ তাকে দেখতে আসার কথা। বাড়িতে ফিরতে সিনথিয়া দেখলো লুবানা আক্তার রান্নাবান্নায় ব্যস্ত। সিনথিয়া বুঝলো তাকে দেখতে আসার পাত্রপক্ষের জন্য এই রান্নাবান্নার আয়োজন চলছে। সিনথিয়া এসব নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন মনে করলো না। নিজের রুমে গিয়ে তার মায়ের শাড়ি গয়না বের করলো। আজ একটু সাজার ইচ্ছা হলো তার। এমনিতে তো এইসব সাজগোজ তার ভালো লাগে না কখনো, তবে আজ কেন জানি খুব ইচ্ছা হলো একটু সাজার। তাই নিজের রুমের দরজা বন্ধ করে সাজছে। আজ মন মতো সাজলো সিনথিয়া। সাজাগোজা শেষ, কিছুক্ষণ বিশ্রাম নিল। এতপর লুবানা আক্তার তাকে ডাকতে এলো। দরজায় নক করে বলল, নবাবজাদি, তোর কি এখনো সাজগোজ হয়নি? ওই তো রূপের ঠক, এত সেজে কি হবে? নিচে আয় তাড়াতাড়ি, এসে আমাকে উদ্ধার কর। কাজে একটু হাত লাগা। আমি কি একা একা সবার যত্ন করব নাকি? আমাকে দেখতে আসছে ওনারা নাকি তোকে? নিজের সৎমায় এই ধরনের এর খোঁটা শুনতে ভালো লাগছিল না সিনথিয়ার, তাই নিচে চলে গেল। খাবার দাবার তৈরি হয়ে গেছে, সব পাত্রপক্ষ চলে এসেছে। লুবানা আক্তার সবার সামনে আর খারাপ ব্যবহার করলো না। সিনথিয়ার হাতে চায়ের ট্রে তুলে দিয়ে বললেন, চা মা, সবাইকে চা দে। লুবানা আক্তারের এমন মিষ্টি ব্যবহারের সাথে পরিচিত নয় সিনথিয়া, তাই বেশ অবাকই হলো। তবে তাকে আরো বেশি অবাক করে দিলেন জিয়ারুল হক। তিনি লুবানা আক্তারকে বললেন, তুমি ওকে সাহায্য করো, ও একা থেকে এত কিছু করতে পারবে নাকি? লুবানা আক্তার খেপে গেলেও সেটা প্রকাশ করলেন না। এখন যেহেতু মেয়েকে বিদায় করা তার প্রধান উদ্দেশ্য, তাই দাঁতে দাঁত চেপে সব সহ্য করলেন। সিনথিয়াকেও সাহায্য করলেন। সিনথিয়া পাত্রপক্ষের সামনে সবাইকে নাস্তা চা দিলেন। সেই ছেলে সিনথিয়াকে দেখতেছে, তার নাম রাহান, মধ্যবিত্ত পরিবারের ছেলে। এখন সদ্য উকিল হয়েছে। রাহানের মা বাবা চাচা চাচির সাথে এসেছে সিনথিয়াকে দেখতে। সিনথিয়ার কাছে এ সবার ব্যবহার বেশ বাড়াবাড়ি রকমের লোকের দেখানো লাগে। মনে হলো তারা যেন একটু বেশি ভাব জমাচ্ছে। যেমন রাহানের মা সিনথিয়াকে বলে, শুনেছি তোমার আসল মা নাকি মারা গেছে। কোনো চিন্তা করো না, বিয়ের পর আমি তোমার আরেক মা হব। সিনথিয়ার চাচি তো আর এক ধাপ উপরে এগিয়ে বলেন, তোমার মতো মেয়ে তো আমাদের চাই, তোমার মতো মেয়ে লাখে একটা খুঁজে পাওয়া যাবে। রাহানের নামে ছেলেটা সিনথিয়ার বেশ অস্বাভাবিক লেগেছে। এসে থেকে কি রকম ভাবে দেখছে সিনথিয়াকে, মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। দুই পরিবার মিলে বিয়ে ঠিক করে নিল। 2 সপ্তাহ পরেই নাকি বিয়ে। রাহানের পরিবার থেকে বিয়ের জন্য একটু বেশি তাড়াহুড়ো হচ্ছে। এর কারণ সিনথিয়া বুঝলো না, অথচ কেউ একবারে সিনথিয়ার মতবাদ জানানোর প্রয়োজনও ও মনে করলো না যে সে কি বিয়েতে রাজি কিনা। তার জীবনে এত বড় একটা সিদ্ধান্ত তার অমতে সবাই নিচ্ছে। সিনথিয়া চাইলেও কিছু বলতে পারছে না, কারণ লুবানা আক্তার জিয়ারুল হক তার বিয়ে না দিয়ে শান্তি পাবে না, সেটা দিনে আলোতে পরিষ্কার হয়ে গেছে তার কাছে। তাই নিজে এর নিয়তিকে মেনে নিয়ে সেও মনে করলো সিনথিয়া। বিয়ের কথাবার্তা ঠিক
করে ফিরে গেল রায়ানের পুরো পরিবার। যাওয়ার আগে রায়ানের মা নিজের গলায় হার খুলে সিনথিয়াকে পরিয়ে দিল। এইসবে সিনথিয়া বেশ অবাকই হলো। রায়ানের সিনথিয়ার দিকে অদ্ভুত দৃষ্টি প্রয়োগ করে চলে গেল। সবাই চলে যাওয়ার পর রুবানা একটা নিজের খোলস ছেড়ে আসল রূপে বেরিয়ে আসলো। সিনথিয়াকে বললেন, এই নবাবের বেটি, দাঁড়িয়ে আছিস কেন? এইসব থালা বাসন কে পরিষ্কার করবে? আমাকে কি কাজের লোক পেয়েছিস? চুপচাপ সব পরিষ্কার করে নে, না হলে তোর একদিন কি আমার একদিন। সিনথিয়া চুপচাপ সব কাজ করে নিল। ভাবলো আর তো মাত্র কটা দিন, এরপরে এসব থেকে মুক্তি পাবে। আসলে কি তেমনটা হবে, নাকি তার জন্য অপেক্ষা করছে আরো বড় কোনো বিপদ? সিনথিয়া বাড়ির সব কাজ শেষ করে বিশ্রাম নেওয়ার ফুরসত পেল না। টিউশনের সময় ঘনিয়ে আসলে বেরিয়ে পড়ে। বাড়ি থেকে কিছুটা হেঁটে এসে প্রধান সড়কে দাঁড়িয়ে রইল কোনো রিস্কা অপেক্ষায়। এমন সময় রাজীব এসে দাঁড়ালো তার পাশে। সিনথিয়ার দিকে তাকে উৎপীড়ন গলায় বলল, এসব আমি কি শুনছি সিনথিয়া? তোমাকে নাকি আজ দেখতে এসেছিল? সিনথিয়া বেশ স্বাভাবিক চিত্তে বলল, হ্যাঁ এসেছিল, আমাকে পছন্দ করেছে। আমাকে এসব জানাওনি কেন? সিনথিয়া কোনো উত্তর দিল না, শুধু রাজীবের দিকে অদ্ভুত ভাবে তাকালো। তার দৃষ্টি বলে দিচ্ছে সে বোঝাতে চাইছে রাজীবকে যাকে সবকিছু বলতে হবে। রাজীব বুঝলো সিনথিয়ার এই অপক্ত কথা, দাঁড়ালো না সেখানে। মনে মনে সিনথিয়াকে বলল, আমার ভালোবাসা যখন তুমি বুঝলে না, তখন আমি আর বৃথা চেষ্টা করব না। এতদিন যখন তোমার মনে স্থান পাইনি, তাহলে এখনো পাবো না। আমার ভালোবাসা একতরফাই থেকে যাবে। তবুও আশা করব তুমি যেন সুখী হও। তোমার সুখের মাঝেই রয়েছে আমার সুখ। নতুন দিন, নতুন ভাবে সবকিছু শুরু। আজও সিনথিয়া নিত্য নতুন দিনের মতো ভার্সিটিতে এসেছে। যদিও লোমানা একটা বলেছিল বিয়ের আগে আর ভার্সিটিতে আসতে হবে না, কিন্তু সিনথিয়া তার কথা শোনার প্রয়োজন মনে করেনি। ভার্সিটি ক্লাস শেষ করার পর ঝর্ণা সিনথিয়াকে প্র্যাকটিসের জন্য নিয়ে গেল। নাচে বিভিন্ন স্টেপ শেখাতে লাগলো সিনথিয়াকে, কিন্তু সিনথিয়া ভালো করে নাচতে পারছিল না। আচমকা কেউ একজন এসে তার পাশে দাঁড়ালো, সুন্দরভাবে তাকে স্টেপগুলো শেখাতে লাগলো। সে আর কেউ নয়, ছিল অভি। অভি নিজে থেকে সিনথিয়াকে নাচ শেখাচ্ছে। সিনথিয়া সুন্দরভাবে নাচতে পারছিল। নাচে প্র্যাকটিস শেষ হলে অভি সিনথিয়াকে বলে, এইভাবে নাচবেন তাহলে আপনাকে ভালো লাগবে। সিনথিয়া অভির দিকে তাকায়। অভির দিকে তাকাতে তার মনে অদ্ভুত এক অনুভূতি সৃষ্টি হয়। অভির বন্ধু মিরাজও ছিল তার সাথে। সিনথিয়া আজ জানতে পারলো এই মিরাজই ঝর্ণার বয়ফ্রেন্ড। ঝর্ণা আচমকা বলল, নাচের প্র্যাকটিস তো হলোই, এখন চলো আমরা ঘুরতে যাই সবাই মিলে। সিনথিয়া আপত্তি জানিয়ে বলল, আমি যেতে পারবো না, আমার বাড়িতে অনেক কাজ আছে, তোমরা সবাই যাও। ঝর্ণা সিনথিয়াকে মানানোর চেষ্টা করলো, কিন্তু সিনথিয়া সেটা মানতে চাইলো না। এমন সময় অভি বলল, আমি বুঝতে পেরেছি আমার জন্যই আপনি যেতে চাইছেন না। প্রথম দিন একটা ভুল বোঝাবুঝির কারণে এখনো আপনি রেগে আছেন। সিনথিয়া আর কিছু বলল না, কিন্তু অভির কথায় হতাশ ছিল, যেটা সিনথিয়ার বেশ খারাপ লাগলো। তাই সে রাজি হয়ে গেল ঘুরতে যেতে। এতবে সবাই মিলে অভি গাড়িতে করে একটি পার্কে ঘুরতে গেল। পার্কে এসে ঝর্ণা ও মিরাজ নিজেদের মধ্যে সময় উপভোগ করতে লাগলো। সিনথিয়া বারবার ঘড়ির দিক দেখছিল। টিউশনের সময় হয়ে গেলেই সে বেরিয়ে যাবে। আচমকা মাথায় কারো স্পর্শ টের পেয়ে পিছনে তাকায়, দেখে অভি সযত্নে তার মাথায় একটি বেলি ফুলের মালা পরিয়ে দিচ্ছে। সিনথিয়া অপ্রস্তুত হয়ে সরে এলো। অভি বলল, ফুলটাই আপনাকে সুন্দর লাগবে ভেবেছিলাম, কিছু মনে করবেন না। অভির মনটা খারাপ হয়ে গেল। এই মেয়েটাকে কে সে কিভাবে বোঝাবে যে তাকে ভালোবেসে ফেলেছে? প্রথমবার যখন তার সাথে একটা ভুল বোঝাবুঝি হয়, তখন মেয়েটার জন্য অভির খারাপ লাগে। তাছাড়া অভি যেমন চাই সিনথিয়া ঠিক তেমন মেয়ে, শান্তশিষ্ট এবং কৃষ্ণবর্ণ। সিনথিয়ার মনেও কিরকম অন্যরকম অনুভূতি সৃষ্টি হচ্ছিল অভির জন্য। আগেও কোনো ছেলের জন্য এমন অনুভূতি জন্মায়নি। সিনথিয়া বুঝতে পারে না এই অনুভূতির নাম কি দেবে। টিউশনের সময় হয়ে যায়, সিনথিয়া রওনা দিতে যাবে, তখন অভি বলে, কোথায় যাবেন বলুন, আমি পৌঁছে দিচ্ছি। পাশের বাজারের কাছেই টিউশনি করাতে যাব। আচ্ছা, আমার সাথে চলুন। সিনথিয়া কেন জানি মানা করতে পারলো না। অভির গাড়িতে উঠে পড়ে। এতবে অভি তাকে তার গন্তব্যে পৌঁছে দিয়ে আসে। আজ ভার্সিটি প্রোগ্রাম হতে চলেছে। সিনথিয়া ও ঝর্ণা আজ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবে, তাই এখন চলছে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি। সিনথিয়াকে আজ বেশি নার্ভাস লাগছে, কারণ এরকম অনুষ্ঠান আগে কখনো অংশগ্রহণ নেয়নি সে। জানে না কত ভালো পারফর্ম করতে পারবে, তাই তার মনে যথেষ্ট ভয় কাজ করছে। ঝর্ণাকে উদ্দেশ্য করে ভয়াত্মক গলায় বলে উঠল, আমি পারবো তো? পারতে আপনাকে হবে সিনথিয়া, অল দ্য বেস্ট। কথাটি অভির কণ্ঠে থেকে নিশ্চিত হয়েছিল। অভির কণ্ঠে শুনে সিনথিয়া তাকালো তার দিকে। সিনথিয়ার কেন জানি অন্যরকম অনুভূতি হয় অভির দিকে তাকালে।
তার বিয়ে ঠিক হওয়ার পর 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে, আর মাত্র 4 দিন পরে সিনথিয়ার বিয়ে। সিয়ারুল হক বলে দিয়েছেন আজই সিনথিয়া শেষবারের মতো ভার্সিটিতে আসতে পারবে। সিনথিয়ার মনে এই এমন সময় অভির জন্য জন্ম নেওয়া এই অনুভূতি তাকে পীড়া দিচ্ছে। সিনথিয়া জানে না এই অনুভূতির নাম কি, শুধু জানে অভি তার কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছে। সব সময় তার মনে অভিকে দেখার জন্য ছটফট করে। নিজের ভাবনা থেকে বেরিয়ে অভির চোখের থেকে চোখ সরিয়ে নেয় সিনথিয়া। অভি সিনথিয়ার দিকে নিজের দৃষ্টি স্থির রেখেছে। সিনথিয়ার দিকে তাকানো অবস্থায় মৃদু হেসে বলে, আপনাকে আজ খুব সুন্দর লাগছে সিনথিয়া, অল দ্য বেস্ট। এই সিনথিয়া সৌজন্যমূলক হাসি দেয়। ভার্সিটি প্রোগ্রাম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সবাই একাকী নৃত্য, সঙ্গীত এসব নিয়ে পরিবেশন করছে, যার দরুন খুব মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে ক্যাম্পাসে। আজ রাজীবও এসেছে, উদ্দেশ্য সিনথিয়া নৃত্য দেখার। রাজীবের এক বন্ধুর বোন এই ভার্সিটির স্টুডেন্ট, তার থেকে জানতে পেরেছে এই ব্যাপারে, এতবার নিজের বন্ধুর সাথে চলে এসেছে। স্টেজের পাশে দাঁড়িয়েছিল সিনথিয়া ও ঝর্ণা, আর কয়েকজনের পরে তাদের পালা। ভয়ে রীতিমতো কাঁপছিল সিনথিয়া। তার মনে একটাই চিন্তা, পারফরমেন্স ভালো না হয় তাহলে কি হবে। তার বুকে ক্রমশ ডিপ হচ্ছে। সিনথিয়াকে অপলোক করছে অভি। সিনথিয়ার ভয়টা বুঝতে পেরে একটি বোতল ভর্তি পানি এগিয়ে দিয়ে বলল। এই নিন, এই পানিটা খেয়ে নিন, মনে জোর পাবেন। সিনথিয়া কিছুটা পানি খেয়ে নিল। এখনো ভয় কমেনি, তবে একটু স্বস্তি লাগছে। অবশেষে সিনথিয়া ও ঝর্ণার পালা এসে গেল। ফাগুন হাওয়ার গানে এ নৃত্য পরিবেশন করলো তারা দুজন। স্টেজে ওঠার আগে ভয় পেলেও স্টেজে উঠে ভয় অনেকটা কমে গেল সিনথিয়ার। সবাই যখন করতালি দিল তখন যেন মনে সাহস পেল। বেশ ভালোভাবে নৃত্য পরিবেশন করলো। অভি, রাজীব দুজনের মধ্যতার সাথে উপভোগ করতে লাগলো সিনথিয়ার মনোমুগ্ধকর সেই নৃত্য। অনুষ্ঠান প্রায় শেষের পথে। সিনথিয়া ব্যাস মেটে এর অনেক এসে তার প্রশংসা পঞ্চমুখ। সিনথিয়া কারোর সাথে তেমন মেশে না, সেই রকম কারোর সাথে তার পরিচয় নাই, তবে সবাই যখন তার প্রশংসা করছে তখন তার অনেক ভালো লেগেছে। ঝর্ণা সিনথিয়াকে আচমকা বলে, চলো তো আমরা একটু ভার্সিটির পেছন দিকে যাই। সিনথিয়া অবাক হয়ে জানতে চাই, কেন, ওখানে কি দরকার? আরে চলোই না, তাহলেই এমনি জানবা। ঝর্ণা এক প্রকার জোর করে নিয়ে যেতে থাকে সিনথিয়াকে। রাজীব সিনথিয়ার খোঁজ নিতে এইদিকে আসছিল। ঝর্ণাকে এভাবে সিনথিয়াকে নিয়ে যেতে দেখে তার ব্যাপারটা অদ্ভুত লাগে, যার দরুন সে পিছু নেয়। ভার্সিটির পেছনে এর দিকে এসে চমকে গেল সিনথিয়া। অভির হাতে একগুচ্ছ গোলাপ নিয়ে দাঁড়িয়ে সিনথিয়াকে দেখা মাত্র তার সামনে হাঁটু গেড়ে বসে বলল, আমি অনেক দিন থেকে তোমায় এটা বলতে চাইছিলাম সিনথিয়া, তোমার প্রতি আমার অন্যরকম মুগ্ধতা কাজ করে। অ্যান্ড আই ক্যান ফিল আই লাভ ইউ এ লট। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। সিনথিয়া অনুভূতিগুলো ভাষা হারিয়ে ফেলেছিল। এমন পরিস্থিতি তার কি করণীয় সেটা বুঝতে বেশ ঝামেলা হচ্ছিল। তাই সিনথিয়ার মনেও যে অভিযোগ অনুভূতি জন্মেছিল, কিন্তু তার যে বিয়ে ঠিক হয়ে গেছে, এখন কি করতে পারবে সে? সিনথিয়া বেশ কঠোরভাবে বলল, আমি আপনাকে ভালোবাসি না অভি। আপনি হয়তো জানেন না আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর মাত্র 4 দিন পরেই আমার বিয়ে। তাই আমি খুশি হব যদি আপনি এই বিষয় নিয়ে আর কথা না বাড়ান। আজ এই ইউনিভার্সিটিতে আমার শেষ দিন ছিল, আমি আসছি। কথাগুলো বলে এক বিন্দু দাঁড়ালো না সিনথিয়া। তার চোখে যে বিন্দু বিন্দু জল জমেছে। আর কিছুক্ষণ পরেই বিনা বাধাই বর্ষণ নামলো তার চোখে। রাজীব সবকিছু পর্যবেক্ষণ করলো। সিনথিয়ার পেছনে পেছনে সেও চলে এলো। অন্যদিকে সিনথিয়া থেকে প্রত্যাখ্যান হয়ে অভি প্রচন্ড ভেঙে পড়লো। তার মন ক্ষতবিক্ষত হয়ে গেছে, যন্ত্রণা হচ্ছে প্রচুর। মিরাজ ও ঝর্ণা তাকে সান্ত্বনা দিল। অভি মুখে বলল সে ঠিক আছে, কিন্তু তার মন একদম ঠিক নেই। সিনথিয়া ভার্সিটির বাইরে এসে নীরবে অশ্রু বিসর্জন করতে লাগলো। নিজের কাঁধে কারোর স্পর্শ অনুভব করে পেছনে ফিরে সিনথিয়া। রাজীবকে দেখে অবাক হলো প্রচুর। চোখের জল মোছার বৃথা চেষ্টা করলো। রাজীব মলিন হেসে বলল, আমি তোমার চোখের জল দেখে ফেলেছি, তাই আর লুকাতে হবে না। সিনথিয়া নির্বাক। রাজীব আচমকা তার হাত ধরে বলল, তুমি ওই ছেলেকে ভালোবাসো, তাই না? সিনথিয়া চমকালো, নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল, না, এমনটা নয়। তোমার চোখ অন্য কথা বলছে, তোমার এই কান্না অন্য কথা বলছে। ছেলেটা ভাগ্যবান, তোমার ভালোবাসা পেল, যেটা আমি পাইনি। কিন্তু তুমি কেন ওকে অস্বীকার করলে? আমাকে না হয় পছন্দ করো না, কিন্তু ওকে তো পছন্দ করো। পরিস্থিতি অনেক কিছু নিয়ন্ত্রণ করে। সিনথিয়া এই সামান্য বাক্যে যেন অনেক কিছু বুঝিয়ে দিল। এতবেদ আর কালকল্প না দাঁড়িয়ে বাড়ির দিকে রওনা হলো সিনথিয়া। রাজীব সেদিকে তাকিয়ে ক্ষুদ্র হেসে বলল, তোমার সুখের জন্য আমি সব করতে পারি সিনথিয়া, চিন্তা করো না। আমি তোমাকে পাই বা না পাই,
তুমি যাতে সুখের দেখা পাও সেই ব্যবস্থা আমি করে দেব। রাজীব আর পাইকারি বাজার থেকে ফেরার সময় দেখতে পায় রাহান নামে ছেলেটাকে। সেদিন যখন রাহানে সিনথিয়াকে দেখতে এসেছিল তখন তাকে দেখেছিল রাজীব, তাই চিনতে বেশি অসুবিধা হলো না। রাজীব যেন ও কি মনে করে রাহানের পিছু নিল, আর পিছু নিয়ে এমন কিছু জানতে পারলো যার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। রাহান দূরে গিয়ে একটি মেয়ের সাথে দেখা করলো। সেই মেয়েটি বলল, আমি সন্তান জন্ম দিতে অক্ষম জন্য তোমার পরিবার তোমার আবার বিয়ে দিতে চাইছে, আর তুমি নাচতে নাচতে বিয়ে করতে রাজি হয়েছো। রাহান সেই কথা শুনে বলল, কোনো চিন্তা করিও না, আমি মেয়েটাকে শুধু সন্তান জন্ম দেওয়ার জন্যই বিয়ে করেছি। ওর বাচ্চা হওয়ার পর ওকে ছেড়ে দেব। ছেড়ে দেওয়া কি এতই সহজ? সেই জন্যই তো একটা অসহায় মেয়েকে বিয়ে করেছে। মেয়েটার মা নেই, বাবা আর সৎ মা তাকে দেখতেই পারে না। এমন মেয়েকে ছেড়ে দিতে খুব একটা অসুবিধা হবে না। কথাগুলো শুনে রাজীব যে নিজের রাগটা কন্ট্রোল করতে পারলো না, দৌড়ে চলে গেল ভেতরে। রায়ানকে এলোপাতালি মারতে লাগলো, বলছিল, আমার সিনথিয়ার দিকে হাত বাড়াস, তোকে আমি ছাড়বো না। সিনথিয়ার কোনো ক্ষতি আমি হতে দিব না। কিছু মানুষ এসে ঝামেলা থামায়। রায়ান দ্রুত চলে যায় সেখান থেকে। রাজীব সিনথিয়ার বাড়ির সামনে এসে চিৎকার করতে থাকে। সিয়ালুল হক ও রুবানা আক্তার বেরিয়ে আসেন। রাজীব বলে, আপনারা সিনথিয়ার সাথে কেমন ছেলের বিয়ে ঠিক করেছেন, যার আগে একটা বউ আছে? সিয়ালুল হক বলেন, আমার মেয়ের আমি যেখানে ইচ্ছে বিয়ে দেব, তোমার তাতে কি? রাজীবকে কিছু বলার সুযোগ না দিয়ে তার মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। রাজীব শপথ করে এই বিয়ে সে হতে দেবে না। আর সিনথিয়ার বিয়ের জন্য প্রস্তুতি চলছে। এসব কিছুর মাঝে সিনথিয়ার মন একদম ভালো নেই। অভিনবের ছেলেকে সিটি কষ্ট দিচ্ছে তাকে। সিনথিয়া বুঝতে পারছে সে হয়তো ভালোবেসে ফেলেছে অভিকে। সিনথিয়াকে পার্লার থেকে সারাতে এসছে। সাজগোজ হয়ে যাওয়ার পরও সিনথিয়া একা রুমে বসে আছে। এমন সময় কেউ একজন ছুটে তার রুমের দিকে আসলো। সিনথিয়া ঘোমটা সরিয়ে চোখ তুলে দরজার দিকে তাকাতেই দেখতে পেল রাজীবকে। রাজীবের মুখ ঢেকে এসেছে। এদিকে সিনথিয়া কিছু বলতে যাবে তার আগেই রাজীব তাকে বলে, তোমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে সে ভালো ছেলে নয়। তার আগের একজন স্ত্রী আছে, কিন্তু তার প্রথম স্ত্রী সন্তান জন্ম দিতে পারেনি। এই জন্য এখন সে তোমাকে বিয়ে করতে চাইছে। তোমাকে শুধু সন্তানের জন্যই বিয়ে করতে চায়। সন্তান হয়ে গেলে তোমাকে ছেড়ে দিবে। কথাগুলো শুনে হতবাক হয়ে যায় সিনথিয়া। সে তো এত কিছু ভাবতেই পারেনি, আবারও এভাবে ঠকে গেল মেয়েটা। ভেবেই খারাপ লাগছে তার। রাজীবের দিকে তাকিয়ে কান্না জড়ানো কণ্ঠে সিনথিয়া বলে, এখন তাহলে আমি কি করব? বিয়ে করা ছাড়া যে আমার হাতে আর কোনো উপায় নেই। আমাকে এখানে থেকে বিদায় করতে পারলেই যে ওনারা বেঁচে যান। রাজীব কিছু একটা ভেবে বলে, তোমাকে এখানে থাকতে আর হবে না, চলো আমি এখান থেকে তোমাকে নিয়ে যাব। কোথায় যাব আমি? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। তুমি কি অভিনামের ওই ছেলেটাকে ভালোবাসো? এটা এটা কেমন প্রশ্ন? তুমি আমার প্রশ্নের উত্তর দাও। আমি জানি তোমার মনে আমার জন্য কোনো জায়গা নেই, কিন্তু সেই দিন তোমাকে কাঁদতে দেখেছি। আমি কিছুটা অনুমান করতে পেরেছি তুমি হয়তো অভিনামের ছেলেটার জন্য নিজের মনে কোনো ধরনের অনুভূতি লালন করে চলেছ। তাই আমি আজ আসার আগে অভির সাথে যোগাযোগ করেছি। তোমার ব্যাপারে সব কিছু বলেছি ওকে। অভি তোমাকে সত্যি খুব ভালোবাসে, তোমার জন্য অপেক্ষা করছে ও। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে অভির কাছে পৌঁছে দেব। সিনথিয়া সিদ্ধান্তহীনতায় ভুগছিল। এরকম পরিস্থিতিতে তার কি করা উচিত সেটা বুঝতে পারছিল না। তার মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল। রাজীব ব্যাপারটা বুঝতে পেরে বলে, আমাদের হাতে বেশি সময় নেই, যে কোনো মুহূর্তে কেউ এদিকটায় চলে আসতে পারে। তুমি একটা কাজ করো, চোখ বন্ধ করো, মন দিয়ে ভাবো তুমি কি করতে চাও। সিনথিয়া ঠিক তাই করে। নিজের আঁকি যুগল বন্ধ করেই সে অভিকে দেখতে পায়। তার মানে তার মন অভিকেই চাই। ভালোবাসা ভীষণ অদ্ভুত। মন যে কখন কার প্রেমে পড়ে যায় তা বলা মুশকিল। আমরা কেউ বলতে পারবো না যে পরিকল্পিতভাবে কারো প্রেমে পড়ে গেছি। কখনো কাউকে প্রথম দেখাতেই তার প্রেমে পড়েছি, তো কখনো কারো ব্যবহারে, আবার কখনো অকারণে ভালোবেসে ফেলেছি কাউকে। সিনথিয়ার ক্ষেত্রে অন্য কিছু হয়নি। আমি পালিয়ে যেতে চাই। আমি সত্যি অভিকেই পছন্দ করি। সিনথিয়া সহজে স্বীকারোক্তি, যা রাজীবের জন্য মোটেও সহজ ছিল না। রাজীবের মনে দারুণ ক্ষত তৈরি করে এই কথা। সে অনেক কষ্টে নিজের চোখের জল লুকিয়ে বলে, চলো আমি এখান থেকে সুরক্ষিতভাবে তোমাকে নিয়ে যাব।
সিনথিয়া রাজীবের সাথে বেরিয়ে যেতে ধরে। এমন সময় লুবানা আক্তার সিনথিয়ার রুমের দিকে আসছিল, যার ফলে তিনি ধরে ফেলেন তাদের। মুহূর্তে চিৎকার করে ওঠেন। রাজীব সিনথিয়ার হাত শক্ত করে ধরে তাকে নিয়ে দৌড় দেয়। রাজীব সিনথিয়াকে নিয়ে বাড়ির বাইরে পর্যন্ত আসে। নিজের বাইকে উঠে সিনথিয়াকে বলে, তুমি আর সময় নষ্ট করো না, তাড়াতাড়ি আমার বাইকে উঠে পড়ো ফার্স্ট। যে কোনো সময় আমাদের আটকানোর জন্য সবাই চলে আসতে পারে। সিনথিয়া তাই করে নিজের শাড়িটা ভালোভাবে সামলে নিয়ে উঠে পড়ে বাইকের মধ্যে। রাজীব বাইক স্টার্ট দিতে যায়, কিন্তু বাইক কিছুতে স্টার্ট হচ্ছিল না। রাজীব চেষ্টা করতে থাকে। অবশেষে অনেক চেষ্টার পর যখন বাইকটা একটু স্টার্ট হয়, তখন রায়হান ও তার বন্ধুরা এসে চারিদিকে ঘিরে ধরে। শেষ আশটাও যেন মোমবাতি আলোর মতো নিভে গেল। সবাই মিলে রাজীবকে টেনে টেনে বাইক থেকে নামায়। সিনথিয়াকেও নামানো হয় বাইক থেকে। রায়হান এসে ছিনিয়ে নেয় সিনথিয়াকে, বলে, আমি যখন বিয়ে করতে এসেছি তখন বিয়ে করেই ফিরবো। রাজীব কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সবাই এইভাবে তাকে ঘিরে ধরেছে যে সে চাইলেও কিছু করতে পারছিল না। সিনথিয়াকে তার ইচ্ছার বিরুদ্ধে টেনে নিয়ে বিয়ের আসরে নিয়ে যেতে থাকে রায়হান। রাজীব চেষ্টা করেও কিছুতে আটকাতে পারে না, শুধু চিৎকার করে বলতে থাকে, ছেড়ে দাও সিনথিয়াকে, আমি থাকতে ওর কোনো ক্ষতি হতে দেব না। এমন সময় সিয়ারুল হক চলে আসেন সেখানে। রাজীব তাকে দেখে ঘৃণাবার দৃষ্টিতে তাকায়, মাটিতে থুতু ফেলে বলে, কেমন বাবা আপনি? আপনি আসলে বাবা নামের কলঙ্ক। নিজের মেয়ের জীবন নিজেই নষ্ট করছেন। আপনার মতো বাবা থাকার চেয়ে অনাথ হয়ে জন্ম নেওয়া অনেক ভালো। যদি আপনার মধ্যে একটু মনুষ্যত্ব থেকে থাকে তাহলে আপনি এমন করতে পারতেন না। ডাইনিও নিজের ঘর ছেড়ে আক্রমণ করে, অথচ আপনি নিজের মেয়ের এত বড় সর্বনাশ করতে চাইছেন। রিজাউল হক মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আজ প্রথমবারের মতো তার খুব খারাপ লাগছে। নিজে করা অন্যায়ের জন্য অনুশোচনা হচ্ছে। অন্যদিকে রায়হান সিনথিয়াকে টেনে নিয়ে যাচ্ছে, বিয়ের আসরে উপস্থিত হয়েছে। তাকে জোরপূর্বক নিজের পাশে বসায়। এতপে কাজীকে বলে, আপনি বিয়ে পড়ানো শুরু করেন কাজী সাহেব। আজ আমি যখন বিয়ের উদ্দেশ্যে এসেছি তখন বিয়ে করে বউ নিয়েই ঘরে ফিরবো। কাজী তাই করে। সিনথিয়া ছটপট করছিল, কারণ এই বিয়ে সে কিছুতেই করতে চায় না। এরই মধ্যে কাজী বলে ওঠে, কবুল বলো মা। সিনথিয়ার মুখে কুলু আটে, কিছুতেই কবুল বলবে না সে। রায়ান তখন ভয়ানক একটি কাজ করে বসে। সিনথিয়াকে হুমকি দেয়, যদি তুমি কবুল না বলো তাহলে কিন্তু আমি ওই রাজীবকে শেষ করে দেব। সিনথিয়া নিজেকে অপরাধী বলে মনে করে, তাই তাকে বাঁচাতে এসে আজ রাজীব এত বাজেভাবে ফেসে গেছে সবকিছুতে। আজ তো রাজীবের হাতে গুটিয়ে বসে থাকতে পারত, শুধুমাত্র সিনথিয়ার ভালোর জন্য। তার কথা ভাবতে গিয়ে তাকে পালাতে সাহায্য করার জন্য ছুটে এসেছে এত দূর। আর শুধুমাত্র তার জন্য এখন সে এত বড় বিপদের মধ্যে পড়েছে। এখন কি করবে সিনথিয়া? নিজের স্বার্থ দেখে চুপ করে থাকবে নাকি রাজীবকে বাঁচানোর জন্য এই বিয়েটা করে নেবে? এখন সবটা নির্ভর করছে তার উপর। সিনথিয়া নিজের সাথে নিজেই যুদ্ধ করছিল। তার মনে নানা ভাবনা খেলা করে যাচ্ছিল। সিনথিয়াকে মনও থাকতে দেখে খেপে যায় রায়হান। ফোন করে নিজের বন্ধুদের নির্দেশ দেয়, ওই রাজীবকে মারতে থাক তোরা, প্রয়োজনে ওর হাত পা সবকিছু ভেঙে দে। এই পর্যায়ে আর চুপ থাকতে পারে না সিনথিয়া, বলে ওঠে, প্লিজ এমন কিছু করবেন না। আমি আপনার সব কথা মেনে নিব। আমি এই বিয়েটা করে নিচ্ছি। রাজীব ভাইয়ের কিছু করবেন না। গুড গার্ল, এখন ভদ্রমেয়ের মতো কবুল বলে দাও। সিনথিয়ার মাথায় কাজ করছিল না রাজীবকে বাঁচানো, ও এখন তার কোনো উপায় নেই। তাই সিনথিয়া নিজেকে প্রস্তুত করে কবুল বলার জন্য। সিনথিয়া কবুল বলতে যাবে এমন সময় ঘটে এক অদ্ভুত ঘটনা। শিয়ালুল হক বলে ওঠেন, থামা, এসব কোনো বিয়ে হবে না। সাথে সাথে পুলিশও চলে আসেন, এসে গ্রেপ্তার করে রায়হান ও তার বন্ধুদের। লুবানা একটা দাঁত কটমাট করে তা করতে থাকেন। সিয়ালুল হকের পিতৃত্ব হঠাৎ এইভাবে জেগে ওঠায় তার সব পরিকল্পনা নস্যাৎ হয়ে গেল। সিয়ালুল হক সিনথিয়ার কাছে আসে। সিনথিয়ার মাথায় হাত রেখে বলে, আমি জীবনে অনেক ভুল করছি সিনথিয়া, তোর সাথে, তোর মায়ের সাথে অনেক বেশি অন্যায় করছি। আমি নিজের ভুলটা এখন বুঝতে পারছি, তুই দয়া করে পারলে আমাকে ক্ষমা করে দিস। সিনথিয়া অশ্রুর জলে এর চোখে তার বাবাকে বলে, আমি হয়তো নিজের প্রতি করা সব অন্যায়ের জন্য তোমাকে ক্ষমা করতে পারবো, কিন্তু আম্মুর সাথে তুমি যে অন্যায় করেছো তার জন্য আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, কারণ তার কোনো ক্ষমা হয় না। তবুও তুমি আমার আব্বু। আমি চাই তুমি আমাকে দোয়া করো যেন আমার ভবিষ্যৎ জীবন সুখের হয়। সিয়ালুল হক বলেন, আমি চাই তুই সুখী হ। আল্লাহর কাছে এই প্রার্থনাই করবো যেন তোকে সুখী করে। আমার করা অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো। এখন থেকে আমি সম্পূর্ণ ভালো হয়ে যাব, দেখিস।
সিনথিয়া আচমকা তার বাবাকে জড়িয়ে ধরে। শিয়ালুকও নিজের মেয়েকে বুকে আগলে নেয়। রুবানা আক্তার হৃদয়ে রক্তক্ষরণ হতে থাকে এই দৃশ্য দেখে, কিন্তু তাই কিছুই করার ছিল না। তাই দাঁতে দাঁত চেপে সব সহ্য করে। এমনিতেও আজকে সিনথিয়া এমনিতেই চলে যাবে, এইটা তার কাছে অনেক। বাবা থেকে বিদায় নিয়ে সিনথিয়া আসে রুবানা আক্তারের সামনে। তার সামনে এসে বলে, জানি আপনি কখনো আমার ভালো চাননি, এখনো চান না। আসলে কিছু মানুষ জীবনে কখনো বদলায় না। তবু আমি চাই আপনিও আব্বুর মতো নিজেকে বদলে ফেলার চেষ্টা করুন। অনেক অন্যায় তো করেছেন, এখন আল্লাহর কাছে মাফ চান। অন্তত কিছুটা সব সঞ্চয় করুন জীবনে। আপনার ভালোর জন্যই এই পরামর্শ দিলাম। আল্লাহ কিন্তু পরম দয়ালু, তার বান্দাদের ক্ষমা করে দেবেন নিশ্চয়ই। রুবানা আক্তার কতটা প্রভাবিত করলো এই কথায় সেটা বোঝা গেল না। সিনথিয়া নিজের পৃথিবীটা ত্যাগ করে রাজীবের বাইকে উঠে পড়ে। এখন তার গন্তব্য স্থল অভির নিকট, যাকে সাথে নিয়ে জীবনের বাকি দিনগুলো পার করতে চায় সিনথিয়া। মাঝপথে আচমকা বাইক থামিয়ে দেয় রাজীব। সিনথিয়া জিজ্ঞেস করে, এখানে থামলেন কেন? আপনি না বলেছিলেন অভি শহরউদ্দি উদ্যানে পাশে আমার জন্য অপেক্ষা করছে? রাজীব কিঞ্চিত হেসে বলে, আজ থেকে তো চিরকালের জন্য তুমি অভির হয়ে যাবে। তার আগে কিছু সময় কি আমি তোমার থেকে পেতে পারি সিনথিয়া? রাজীবের কাতর ওর আবেদন। সিনথিয়া মনকে নাড়া দিয়ে যায়, কিন্তু সিনথিয়া কি বলবে সেটা বুঝতে পারছিল না। রাজীব পুনরায় বলল, চিন্তা করো না, বেশি সময় নেব না, মাত্র 5 মিনিট দাও আমাকে। আমি শুধু মিনিট 5 তোমার হাত ধরে একটু হাঁটতে চাই। সিনথিয়া নিজের হাত বাড়িয়ে দেয়। রাজীব তিত্তির হাসি হাসে। এতবার সিনথিয়াকে সাথে নিয়ে ফুটপাত ধরে হাঁটতে থাকে। ইচ্ছে ছিল এই হাতে ধরে আজীবন কাটিয়ে দেবে, কিন্তু ওই যে ভাগ্যে নেই। রাজীবের ভাগ্যের চেয়ে অনেক বেশি নিষ্ঠুর। ছোটবেলা থেকে এই ভাগ্যের জন্য তাকে বিভিন্ন কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আজও তার ব্যতিক্রম না। সিনথিয়া অনুভব করতে পারছিল রাজীবের কষ্টটা, কিন্তু সেই বা কি করবে? ভালোবাসা এমন একটা জিনিস যেটা মন থেকে আসে, জোর করে কাউকে ভালোবাসা যায় না। আমাদের মনে বড় অদ্ভুত, কখন কাকে ভালোবেসে ফেলে বোঝাই বড় দায়। রাজীব আর নিজের আবেগটাকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। সিনথিয়ার কাছে আবদার করেই বসে, আমি কি তোমাকে জড়িয়ে ধরে একটু কাঁদতে পারি? সিনথিয়া ফেলতে পারে না এই আবেদন, অনুমতি দিয়ে দেয়। রাজীব তখন সিনথিয়াকে জড়িয়ে ধরে অশ্রু বিসর্জন করতে থাকে। এক পর্যায়ে সিনথিয়াও নিজেকে আটকে রাখতে পারে না, সে টুকরে কেঁদে ওঠে। কান্নারত অবস্থায় বলে, কেন এত ভালোবাসলেন আমায়? আমাকে ভালোবেসে কি পেলেন আপনি? শুধুই কষ্ট। এই কষ্ট তো আপনি ডিজার্ভ করেন না। আমি কখনো মনে করবো না আমি তোমার ভালোবাসা পাইনি, কারণ আমি তো তোমাকে ভালোবাসতে পেরেছি, তুমি আমায় ভালোবাসতে পারোনি। সিনথিয়া বলে, কি লাভ হলো এই ভালোবেসে? আমাকে ভালোবাসা কি তাহলে আপনার ভাগ্যের দোষ? তুমি আবার মনে আছো, কিন্তু ভাগ্যের ভাগ্যের দোষ দেব না আমি, কারণ দোষ আবার বোনের। সিনথিয়া এই পর্যায়ে রাজীবের থেকে দূরে সরে যায়। মাটিতে লুটিয়ে চিৎকার করে বলে, আমার জীবনের সব থেকে বড় আফসোস থেকে যাবে যে আমি আপনাকে ভালোবাসতে পারি না। রাজীব তৎক্ষণাৎ সিনথিয়াকে টেনে তোলে। নিজের কষ্ট বলে অশ্রু মুছে সিনথিয়ার চোখের জল মুছে দিতে বলে, তুমি ভালোবাসোনি তো কি হয়েছে, আমি তো বাসি, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। নিজে বাইকে উঠে সিনথিয়াকে উঠতে বলে রাজীব। সিনথিয়া বাইকে ওঠে। রাজীব বাইক স্টার্ট দেয়। সিনথিয়া রাজীবের কাঁধে স্পর্শ করে বসে থাকে। এই স্পর্শের মাধ্যমে রাজীব অনুভব করার চেষ্টা করে সিনথিয়াকে। সিনথিয়ার প্রতিটা স্পর্শ আজ থেকে অন্য কারোর নাম হবে। কথাটা ভাবতেই রাজীবের ইচ্ছে করছে ভাগ্যটাকে বদলে দিতে। সে কোনো কিছু বিনিময়ে যদি ভাগ্যর লেখা পরিবর্তন করা যেত, তাহলে সে এক্ষুনি সিনথিয়াকে নিজে করে নিত, কিন্তু সেটা যে সম্ভব নয়। তাই এক বুক না পাওয়া গ্লানি নিয়ে থাকতে হবে রাজীবকে। গাড়ি এসে থামে সোয়াদিয়া উদ্যানের সামনে। সিনথিয়ার চোখে তখনও অশ্রুবিন্দু লেগেছিল। রাজীব টিস্যু দিয়ে এগিয়ে দিয়ে সিনথিয়ার দিকে এতপর বলে, আর কেঁদো না তুমি, আমার জন্য কষ্ট পেতে হবে না, আমি তোমার সাথে কাটানো স্মৃতিগুলো নিয়েই আজীবন কাটিয়ে দিতে পারবো। রাজীব অভিকে ফোন দেয়। অভি ফোনটা রিসিভ করে রাজীব বলে, কোথায় তুমি? আমি সিনথিয়াকে নিয়ে যেতে এসেছি। আমি দেখেছি তোমাদের রাস্তার বিপরীত দিকে যাচ্ছি। অল্প সময়ের ব্যবধানে অভি তাদের কাছে চলে আসে। সিনথিয়াকে দেখে তৃপ্তির হাসি দিয়ে বলে, শেষ পর্যন্ত তুমি আমার কাছে আসলেই আমি খুব খুশি হয়েছি। রাজীব সিনথিয়ার হাত ধরে তাকে অভির হাতে তুলে দিয়ে বলে, অনেক ভরসা করে আমার জীবনের সব থেকে দামি মানুষটাকে তোমার হাতে তুলে দিলাম।
তুমি কিন্তু ওর কোনো অযত্ন হতে দেবে না। আশা করি সিনথিয়া তোমার কাছে ভালো থাকবে। অভিও আশ্বাস দিয়ে বলে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে সিনথিয়াকে সুখে রাখার চেষ্টা করব। রাজীব এক পলক সিনথিয়ার দিকে তাকিয়ে বলে, চলো কাজে অফিসে যাই। তোমাদের বিয়ের সাক্ষী না হয় আমিই হব। সিনথিয়া জানে অভি এই দৃশ্য সহ্য করতে পারবে না, তাই সে বলে, আপনি আমাদের জন্য অনেক করেছেন, এর জন্য আপনার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। কিন্তু আপনাকে আর কিছু করতে হবে না। আমরা আমাদের কিছু বন্ধু বান্ধব ডাকবো, তারা না হয় সাক্ষী হবে। রাজীব বুঝলো সিনথিয়া তাকে আর কষ্ট দিতে চায় না, তাই এমন কথা বলছে। কিন্তু সিনথিয়াকে হারিয়ে তো এমনিতেও কষ্ট পেয়েছে সে, আর কোন কষ্ট তার কাছে কোনো কিছুই নয়। তবুও সিনথিয়ার মন রাখতে রাজীব বলে, আচ্ছা তোমরা ভালো থেকো, তোমাদের ভবিষ্যৎ জীবন সুখের হোক। আমি তাহলে যাচ্ছি। রাজীব চলে যায়। যাওয়ার আগে একবারও ফিরে তাকায় না, কারণ সে যথেষ্ট কষ্ট পেয়েছে আর পেছনে ফিরে তাকাতে চায় না। সিনথিয়া মনে মনে বলে, আল্লাহ, তুমি রাজীব ভাইয়ের জীবনে এমন কাউকে এনে দিও যে তাকে ভালোবাসবে, যে তাকে সুখে রাখবে। নাহলে যে আমাকে চিরকাল আফসোস করে যেতে হবে, তাকে ভালোবাসতে না পারার আফসোস। রাজীব রাতে নিঝুম রাস্তা দিয়ে হেঁটে চলেছে। আজ তার পুরো জীবন এলোমেলো হয়ে গেছে। জীবনের সব থেকে দামি মানুষটা আজ সে হারিয়ে ফেলেছে। এক ব্যর্থ প্রেমিকের কষ্ট আজ রাজপথেও যেন কষ্টের অনুভূতি সৃষ্টি হয়েছে। जिसने आने से मुक्कल हो गई थी जिंदगी, दस्तके खुशियों ने दी थी, मिट गए थी हर कमी क्यों बेवजह, दिए सजा क्यों ख्वाब देखे ओ ले गया, जिए जो हम लगे सीतम, आजो भेषे ओ दे गया। গানটি বলে নিজের মনে সব দুঃখ প্রকাশ করলো রাজীব। সিনথিয়া যে তার জীবনে অনেক বড় একটি অংশ জুড়ে ছিল, যা আজ হারিয়ে ফেললো সে। কাজী অফিসে এসে উপস্থিত হয়েছে সিনথিয়া, অভি, মিরাজ এবং ঝর্ণা এসেছে তাদের বিয়ে সাক্ষী হতে। অবশেষে অভি আর সিনথিয়ার বিয়ে সম্পূর্ণ হয়। সিনথিয়া বেশ স্বাভাবিকভাবে বিয়েটা মেনে নেয়। অভিকে যেন এই অল্প সময়ে তার মনে বিশাল স্থান দিয়ে ফেলেছে। অভি নির্দ্বিধায় বিয়ে করে নিল সিনথিয়াকে। এতবার দুজনে মিলে রওনা দিল অভির বাড়ির উদ্দেশ্যে, না জানি সেখানে কি অপেক্ষা করছে তাদের জন্য। সারা রাস্তা সিনথিয়া ভয়ের সাথে অতিবাহিত হয়। শুধু ভয় একটাই, অভির পরিবার যদি এই বিয়েটা মেনে না নেয় তাহলে কি হবে। সিনথিয়া মনে হতে লাগলো, আমার জন্য সব সময় কি অন্যরা কষ্ট পাবে? রাজীব ভাইকে তো যথেষ্ট কষ্ট দিয়েছি, এখন আমার জন্য যদি অভির সাথে তার পরিবারের সম্পর্ক খারাপ হয়, আমি কিভাবে এতটা স্বার্থপর হলাম? নিজের কথা ভাবতে গিয়ে আমি পারিপার্শ্বিক পরিস্থিতি একটু বিবেচনাতেও আনলাম না। হায় আল্লাহ, কি হবে এবার? মনের অজানা ভয় নিয়ে অভির বাড়ির সামনে উপস্থিত হয় সিনথিয়া। সারা রাস্তা তার অতিবাহিত হয়েছে উন্মিততার সাথে। এখনো তার মনে নানা রকম চিন্তা ভাবনা ঘুরছে। এমন সময় অভি সিনথিয়ার হাত শক্ত করে ধরে মৃদু এসে বলে, কোনো চিন্তা করো না, দেখবে সবকিছু ঠিক থাকবে। অভি ভরসা দিলেও সিনথিয়া সেই কথায় খুব একটা ভরসা পায় না। অভি বাড়ির সামনে এসে কলিং বেল বাজায়, যার ক্ষণিক সময় বাদে তাদের বাড়ি কাজের লোকের মেয়ে এসে দরজা খুলে দেয়। দরজা খুলে এই অভির সাথে বেনারসি পরিহিত একটি মেয়েকে দেখে চিৎকার করে বলে, খালাম্মা দেখে যান আপনার ছেলের কাণ্ড। অভির মা সুলতানা বেগম চলে আসেন সেই ডাক শুনে। তবে তিনি এই দৃশ্য দেখে অবাক হয় না, বরং সিনথিয়াকে বরণ করার জন্য প্রস্তুতি নিয়ে যান। সিনথিয়া বেশ অবাক হয়। অভি বলে, আমি আম্মুকে আগে থেকে তোমার ব্যাপারে সব বলে রেখেছিলাম। আম্মুর থেকে ভরসা পেয়ে তো আমি তোমাকে বিয়ে করেছি। অতঃপর সুলতানা বেগম সিনথিয়াকে বরণ করে ঘরে তোলে। অভি ভয় করছিল তার বাবা আব্দুর রহমানকে নিয়ে, কারণ তাকে এই ব্যাপারে কিছুই বলা হয়নি। তাই তিনি এই বিয়ে কিভাবে নেবে সেটা নিয়ে চিন্তা। আব্দুর রহমান বাড়িতে ছিলেন। অভি এভাবে হঠাৎ বিয়ে করে, তাকে না জানিয়ে বিয়ে করে, তিনি রাগারাগি করেন, সাথে এও বলেন, আমি কিছুতেই এ বিয়ে মেনে নেব না। সব ঘটনায় সিনথিয়া নিজেকে অপরাধী মনে করে। সুলতানা বেগম আব্দুর রহমানকে বোঝানোর চেষ্টা করে। অভি সিনথিয়াকে নিয়ে নিজের রুমে চলে যায়। সিনথিয়াকে আশ্বাস দিয়ে বলে, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে।
আজ বিয়ের পর অভি ও সিনথিয়ার প্রথম রাত, যদিও প্রশান্তির কারণে কোনো কিছু ঠিকভাবে হচ্ছে না, তবুও তাদের এই প্রথম রাতকে স্মরণীয় রাখার জন্য অভি নিজে ফুল কিনে এনে সাজিয়েছে বিছানা। এতটা সুন্দরভাবে আজকে রাত তারা কাটায়। সিনথিয়ার মনে নানা দ্বিধা কাজ করছিল, সে মানসিকভাবে প্রস্তুত ছিল না। তাই অভি সিদ্ধান্ত নেয় আজ তারা বাসর করবে না, প্রথম রাতটা না হয় গল্প করেই অতিবাহিত হোক। সারা রাত গল্প করে অতিবাহিত করার পর সকালে উঠে সিনথিয়া চলে যায় সুলতানা বেগমের কাছে। সুলতানা বেগম নিজের কিছু শাড়ি গহনা দিয়ে সিনথিয়াকে বলে, বিয়েটা তো কোনোভাবে হয়ে গেল, আজ তোমাদের বৌভাত হওয়ার কথা। এখন তো বড় অনুষ্ঠান করে কিছু করা সম্ভব নয়, তবে একেবারে কিছু না করলেও নয়। তাই আমাকে তোমার বাবার ফোন নম্বর দাও, আমি তাদের ফোন করে ডাকছি। সিনথিয়া সুলতানা বেগমকে নিজের বাবার ফোন নাম্বার দেয়। সুলতানা বেগম কল করেন। সিয়ারুল হক ফোনটা রিসিভ হতেই সালাম বিনিময় করে, এতবার তাদের আসতে বলেন। সিয়ারুল হক যদিও রাজি ছিল না, কিন্তু সুলতানা বেগম এমনভাবে বলেন সে রাজি না হয়ে থাকতে পারে না। ক্ষুদ্র পরিসরে বৌভাতে আয়োজন চলেছে, আব্দুর রহমান এখনো নাকচ করে রয়েছে। সুলতানা বেগম এখন তৎক্ষণাৎ চলছে সব আয়োজন। এই অবধি সবই ঠিক ছিল। দুপুরে সিয়ারুল হক আর লুবানা আক্তার চলে আসে এই বাড়িতে। লুবানা আক্তার তো চোখ ছানাবাড়া হয়ে যায় এই এত বড় বাড়ি দেখে। অপরদিকে সিয়ারুল হক এই বাড়িতে এসে চমকে যান, কারণ এটা তার প্রথম স্ত্রী সেলিনা বাপের বাড়ি। এই বাড়ি থেকে গাড়ি পাঠানো হয়েছিল তাদের আনার জন্য, তাই আসার পর্যন্ত সিয়ারুল হক কিছু বুঝতে পারেনি। তবে বাড়িতে ঢোকা মাত্র সিয়ারুল হক আব্দুর রহমানের মুখোমুখি হন। এতদিন পর সিয়ারুল হককে দেখে আব্দুর রহমান ছুটে আসেন, বলেন, তুমি? আমার বোন কোথায়? সেও কি এসেছে? সিয়ারুল হক আপনা আপনা করতে থাকে। রুবানা আক্তার চুপচাপ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। একটু পর সিনথিয়া এসে উপস্থিত হয়। সিয়ারুল হককে দেখে বলে, আব্বু তুমি এসছো? সিনথিয়া সিয়ারুল হককে আব্বু ডাকায় হতবাক হয়ে যায় আব্দুর রহমান। সিয়ারুল হক তখন বলেন, আপনি আমার সাথে একটু ভেতরে চলুন, আমি আপনাকে সবকিছু বলবো। এতবার সিয়ারুল হক আব্দুর রহমানকে সবকিছু বলেন। সেই সিনথিয়া আসলে আব্দুর রহমানের বোন সেলিনার মেয়ে। এছাড়া তিনি সেলিনা ও সিনথিয়ার সাথে কি কি অন্যায় করছে সেটাও বলেন, সাথে এও বলেন যে তিনি সবকিছুর জন্য অনুতপ্ত। আব্দুর রহমান রেগে গিয়ে সিয়ারুল হকের গায়ে হাত পর্যন্ত তোলেন। তখন অভি সিনথিয়া এসে তাকে থামায়। সবার সামনে আব্দুর রহমান সিনথিয়াকে জড়িয়ে ধরে বলেন, তুই আমার বোনের মেয়ে, আমার বোন সেলিনার মেয়ে তুই। মুহূর্ত একটি আবেগ ঘন মুহূর্ত তৈরি হয়ে যায়। অভিও জানতে পারে যে সিনথিয়া তার ফুফাতো বোন। সিনথিয়া এতদিন পর তার মামাকে পেয়ে খুশি, সাথে আল্লাহকে ধন্যবাদ জানায় তাকে সবকিছু ফিরিয়ে দেওয়ার জন্য। সিনথিয়ার আসল পরিচয় জানার পর আব্দুর রহমান এই বিয়েটা মেনে নিয়েছে। তাই আজ পূর্ণভাবে সিনথিয়া অভি রিসেপশন হতে চলেছে। পুরো বাড়িতে চলছে অনেক বেশি আয়োজন, হরেক রকম রান্না সাজগোজ চলছে বাড়িতে জুড়ে। সিনথিয়াকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সিনথিয়াকে এনে একটি চেয়ারে বসানো হয়েছে, তার পাশে বসে আছে অভি। সিনথিয়াকে দেখে অভি মৃদু এসে বলে, তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। বিনিময়ে সিনথিয়া মিষ্টি হাসি উপহার দেয়। রিসেপশনে অনেক আমন্ত্রিত ছিল, তাদের এর সাথে আলাপচরিত সিনথিয়ার সময় যাচ্ছিল। অনেক মানুষের সাথে পরিচিত হয়ে নিচ্ছিল সে। এইভাবে সময়কাল অতিবাহিত হয়। আচমকা রিসেপশনে একজনকে দেখে অবাক হয়ে যায় সিনথিয়া, কারণ রাজীব এসেছে। রাজীবের হাতে একটি উপহার নিয়ে সিনথিয়া অভির কাছে যায়। সিনথিয়ার হাতে উপহারটি তুলে দিয়ে বলে, মেনি মেনি কংগ্রেচুলেশন, খুব সুন্দর মানিয়েছে তোমাদের। আশা করি অনেক ভালো আছো। কিন্তু আপনি? রাজীব সামান্য হেসে বলে, বিনা দাওয়াতে আসিনি আমি, তোমার হাজবেন্ড আমাকে আসতে বলেছে তাই এসেছি, তাই না অভি? তোমাকে তো দাওয়াত দিতেই হতো রাজীব ভাইয়া, তুমি ছিলে জন্যই তো আমি সিনথিয়াকে পেয়েছি। অভি কিছু বন্ধু বান্ধব চলে আসে সেখানে, তাদের সাথে একটু কথা বলতে চলে যায়। সিনথিয়া রাজীবকে দেখছিল। রাজীবকে দেখেই বোঝা যাচ্ছে সে মন থেকে কতটা কষ্টে আছে। তবুও সিনথিয়া জিজ্ঞেস করে, কেমন আছেন রাজীব ভাই? যেমন রেখেছ। সিনথিয়া আর কিছু বলতে পারে না। কিছুক্ষণ চুপ থাকার পর রাজীব বলে ওঠে, আমি আজ চলে যাচ্ছি এই শহর থেকে, তুমি ভালো থেকো, তোমার নতুন জীবন সুখের হোক। সিনথিয়া আনমনে বলে দেয়, আমাদের কি আর দেখা হবে না? ভাগ্য যদি সহায় থাকে কখনো বা দেখা হবে।